আর যেটা হচ্ছে যে এআই শেখার জন্য আসলে আহ, মানুষকেও দরকার হয় না, এআই কে হলেই হয়ে যায় আমার কাছে যেটা মনে হয়। যেমন আমি যখন কি বলে স্ট্যাবল ডিফিউশন বা মিড জার্নি তো আগে আসছে, মিড জার্নি শুরু করছিলাম, বাট আমার কাছে মনে হয়তো যে মিড জার্নিতে সবকিছু করা যাচ্ছে না। মানে এমন কোনো যদি এআই থাকতো যেটা দিয়ে ইনপুট করা যায় কোনো কিছু এবং ওটা দিয়ে কোনো কিছু বানানো যায়, যেমন মাথায় ছিল যে যদি কোনো স্টাইল অথবা কারো ছবি যদি দেই, ও সেম স্টাইল না, ওটা ধরে ও একটা কিছু আগাইলো। তো এইটা খুঁজতে গিয়ে আসলে স্ট্যাবল ডিফিউশন পাইছি। তো ওই স্ট্যাবল ডিফিউশন যেটা হয় যে ইনস্টল করাটা খুবই ঝামেলাদায়ক একটা জিনিস। মানে এটা পাইথন টাইথন এসব রিলেটেড, যারা হয়তো ডেভেলপার আছে এখানে ওরা হয়তো বুঝবে। তো আমরা তো ডিজাইনার অ্যাকচুয়ালি, তো আমাদের জন্য একটু টাফ হয়ে গেছিল। এবং সবচেয়ে বড় প্রবলেম ছিল এটা কোনো টিউটোরিয়াল ছিল না। তো সামহাও পরে চলে আসলো চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করতাম অনেক কিছু, যেমন ইনস্টল দেওয়ার সময় বিভিন্ন এরর আসতো, পাইথনের কিছু এরর আসতো, কিছুই বুঝতাম না আগা মাথা। জাস্ট এররটা কপি করে চ্যাট জিপিটি কে বলতাম যে এটা এরর আসছে। আমি একদমই এইভাবে লিখে দিতাম যে আমি একদমই কম্পিউটার জানা লোক না, আমি জাস্ট কম্পিউটার বেসিক জিনিস জানি, কিভাবে কপি পেস্ট করলে এটা সলভ করা যাবে, জাস্ট আমি কপি করব এবং কোথায় গিয়ে পেস্ট করতে হবে সলিউশনটা। ও আমাকে একদম মানে কোডটা ফিক্স করে খালি বলতো যে তুমি কপি করে ওই জায়গায় তুমি এটা পেস্ট করবা, টার্মিনালের ওই জায়গায়। বা তো এইভাবে আসলে আগানো। তো যারা বলে যে এআই আসলে শিখতে চায় বা কারো কাছ থেকে, আমার মনে হয় নিজে আগে চেষ্টা করা উচিত, মানে এআই দিয়েই এআই কে শেখানো উচিত। রাইট। আচ্ছা ভাইয়া, আমি যদি আপনাকে একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে যে মানে এই যে এআই এর সাথে আপনার পথ চলা বা এআইটাকে আপনি অ্যাজ এ ক্যারিয়ার হিসেবে চুজ করা, এইটা আসলে কিভাবে আসছে? বা মানে আপনি কিভাবে এইটা সিদ্ধান্ত নিছেন, বা এই যে এত অ্যাডভান্স লেভেলে কাজ করতেছেন, সো এটা আপনি কিভাবে ভাবছেন যে এইটা এত দূর পর্যন্ত যেতে পারে? অ্যাকচুয়ালি প্রথম দিকে মানে অত তো ফিউচার নিয়ে মানে চিন্তা করি নাই। আমার কাছে মনে হচ্ছে জিনিসটা খুবই ইন্টারেস্টিং, মানে আমি এটা নিয়ে পড়ে ওকে, থাকতাম আর কি। ওকে। কাজের ফাঁকে ফাঁকে ট্রাই করতাম এবং খুবই মজা লাগতো যে আমি যেটা ভাবতেছি সেরকম কিছু আসতেছে। তো সেখান থেকে অ্যাকচুয়ালি পরে আরো যখন ঘাটাঘাটি করলাম যে অ্যাকচুয়ালি সবকিছুরই তো একটা ইয়ে থাকে, স্টেপস থাকে। যেমন রাইট। আহ, আগে যখন অ্যাডভার্টাইজিং এর ডিজাইন করতো বা তো পত্রিকা ডিজাইন করতো, যারা অনেক সিনিয়র, আমাদের গ্রাফিক আর্টসেরই হয়তো অনেক বড় ভাই ভাই ব্রাদার আছে, তো ওনাদের কাছ থেকে শুনছি যে ওনারা হাতে করতো লেটার, টাইপোগ্রাফি থেকে শুরু করে সবকিছু ওনাদের একটা প্রসেস ছিল। তো যখন প্রথম কম্পিউটার আসলো, সাথে ফটোশপ বা এগুলোর যখন ভার্সন গুলো আসলো, মানে একদম ওল্ড ভার্সন গুলা, তখন ওনারা বলতেছিল যে না এগুলো আসলে হবে না, এগুলো চলবে না, আমরা যে স্টাইলে কাজ করতেছি এটাই চলবে। আচ্ছা। অনেকে এটা একসেপ্ট করে নাই, বাট যারা করছে তারা তো তখন গেইন করছে আর কি। আর যারা রাইট। করে না তারা বাদ পড়ে গেছে। তার কাছে ওই জিনিসটা মনে হয়েছে যে ক্রিয়েটিভিটি ওর জায়গায় সেমই থাকবে, শুধু টেকনোলজিটা আপডেট হচ্ছে। আর যেহেতু এআই হচ্ছে যে মানে টেকনোলজির এখন পর্যন্ত সবচাইতে আপডেটেড একটা ইনোভেশন, তো এইটাতে আসলে থাকা উচিত বা এটাতে সবসময় আপ টু ডেট থাকা উচিত আমাদের। এখানে প্রথমে সবাই যেটা ভয় পাচ্ছিল যে জব চলে যাবে, ইয়ে হবে, জব আসলে চলে যাওয়াটা বিষয়টা আসলে জব না, টেকনোলজি না আসলেও চলে যেতে পারে। যেমন কথায় কথা, আমি হয়তো কাজ করি, আমার পাশেও একজন কলিগ কাজ করে, সে হয়তো এমন ভালো কোনো টেকনিক শিখছে যে আমারটা তখন আর কাজে লাগতেছে না, কারণ আমি আপডেট হইতে পারি নাই। তো আচ্ছা। নিজেকে আসলে আপডেট করতে হবে। এই জিনিসগুলা কাজ করছে দেখে আমার কাছে মনে হচ্ছে যে এআইটাই আসলে ফিউচার। ফিউচার তখন বলতাম, এখন বলি যে এআইটা আসলে প্রেজেন্ট। মানে সবকিছুতেই ঢুকে যাচ্ছে, অনেক কিছুতে এআই লাগে না, তারপরেও আহ, বিভিন্ন টেক ফার্ম গুলা ইন্টিগ্রেট করতেছে এআই। এখন ভাই, আপনার কি মনে হয় যে মানে ইন ফিউচারে আমরা তো এখন মোটামুটি আমরা তাও টুলস ইউজ করি, একটা এআই জেনারেটেড ইমেজের পর ওইটাকে আবার ফটোশপে নিয়ে অনেক কাজ করতে হয়। ইন ফিউচারে কি মানে আমরা এই যে কাজটা, এটাও কি এআই মানে খেয়ে দিবে, এক কথায় যদি বলি? এটাও না আপডেট হয়ে যাবে, এই যে আমরা ইমেজ বানাই,
ফটোশপে কাজ করতেছি, এইটা একটা প্ল্যাটফর্মে আসবে তখন। একটা প্ল্যাটফর্ম আচ্ছা। বলতে আমার কাছে তো মনে হয় এই অনেক আগে শুনছিলাম যে আমরা যে পিসি ইউজ করি, এই পিসির বা কম্পিউটারের এই জিনিসটাই থাকতেছে না। সব ক্লাউড বেসড হয়ে যাবে। আর দেখা যাবে যে আমরা স্মার্টফোন থেকেই কমান্ড দিয়ে, দিয়ে সবকিছু করতে পারছি। এখন তো আমরা টাইপোগ্রাফি করতে পারি না। মানে ট্রু, ট্রু। টাইপোগ্রাফি করতে পারি না বলতে সেন্স আমরা তো বাংলা টাইপোগ্রাফি করতে পারি না। আমাদের তো ওই এআইটা ওইভাবে ইয়ে করে না এখনো। বাট ইংলিশটা করা যাচ্ছে টুকটাক এখনো। তো ধরো যখন বাংলাও করা যাবে বা ইয়ে করা যাবে, তা আমি তো একবারই কমান্ড দিতে পারবো যে আমি এইরকম একটা হুম। ইলাস্ট্রেশন চাই বা ইমেজ চাই যেখানে এই কথাটা থাকবে। তারপরে হচ্ছে যে আমার কোম্পানি যদি ভালো কোনো কোম্পানি হয়, ওরা তো আগে ট্রেন করে রাখে লোগোগুলা। রাইট, এই লোগোটা রাইট, এখানে রাইট। বসবে এবং আমার দেশের পপুলেশন এরকম, এটা ফিমেল সেন্ট্রিক। তারপরে হচ্ছে যে এই জিনিসগুলো বলে দিতে হবে তখন। এটা আমি হচ্ছে এই প্রোডাক্টের জন্য ইউজ করব। তখন এই ডিটেইলসটা যখন বলবো তখনও একদম রেডি জিনিসই আমাদের দিবে। তারপরে তো আমরা হিউম্যান। আমাদের হবে কি যে আমাদের একটা খুঁতখুঁতানি স্বভাব থাকবেই। হুম, যে হুম। জিনিসটা আরেকটু মানে বেড়ে যেতে পারতো। তখন আমরা আবার চেষ্টা করব, চেষ্টা করব। মানে এইভাবেই চলবে। আমার কাছে মনে হয় যে মানে খুবই ইজি হবে। বাট আ একমাত্র যারা মানে ভালো কনসেপ্ট নিয়ে কাজ করে, যারা ক্রিয়েটিভিটি নিয়ে কাজ করে, তাদের জন্য আরকি মানে জিনিসটা খুবই আশীর্বাদ স্বরূপ। আর ট্রু, ট্রু। যারা শুধু মানে কোন কনসেপ্ট থাকে না, ডিজাইনে কিছু থাকে না, এই ধরনের কাজ না এআই নিজেই এখন করে দিচ্ছে। হুম। তো আমার কাছে মনে হয় যে এটাকে আসলে এখন যদি কেউ বলে যে আমি ইগনোর করব, ইগনোর করতে দেখা যাবে যে দিন শেষে কোথাও না কোথাও সে ইনভলভ হয়ে যাচ্ছে এআই এর ভেতরে। রাইট। তার সো মানে হচ্ছে যারা যেটা হুম, হুম বলো। মানে তার মানে হচ্ছে যে যারা হচ্ছে একবারে বিগিনার লেভেলে ডিজাইন করে তারা অ্যাডভান্স না শিখে এআই তে ঢুকে যাচ্ছে, তারা হচ্ছে ঝরে পড়ে যাবে। আর যারা অ্যাকচুয়ালি অ্যাডভান্স শিখে এআই এর হেল্প নিচ্ছে, তারা হচ্ছে অ্যাকচুয়ালি সাস্টেইন করবে। রাইট? আ এইটা একটু কমপ্লিকেটেড কারণ আ এখানে তো ট্রু মানে আমি এআই আমার হাতে থাকলে যে আমি ডিজাইন করতে পারবো ব্যাপারটাও তা না। কারণ আমার যদি এক্সপেরিয়েন্স না থাকে, হুম। আমার ডিজাইন ইন্ডাস্ট্রি যদি আমার অভিজ্ঞতা ওইভাবে না থাকে, তাহলে আমি কমান্ড দিব কি? আমি কি চাচ্ছি এটাই তো বলতে পারবো ট্রু। না। তাই না? আমি শুধু হয়তো বলতে পারবো যে ক্লায়েন্টের মতো বলে। ক্লায়েন্ট যেরকম ফিডব্যাক দেয় যে জিনিসটা জমতেছে না বা অনেক সময় বলে যে, "এই এমন কিছু বানাও যেটা ভাইরাল হবে।" ও কিন্তু স্পেসিফিক কিছু ব্রিফ ওরকম দিতে পারে না, বিশেষ করে বাংলাদেশে। তো ট্রু, আমাদের ট্রু। অবস্থা হয়ে যাবে তখন এক্সপেরিয়েন্স ছাড়া যদি আমরা এআই ইউজ করি যে তখন বলব যে একটা না সুন্দর একটা ডিজাইন চাই। কিন্তু বলতে পারবো না যে এই কালার চাই, এই টাইপের ফন্ট চাই, ফন্টটা টাইপোগ্রাফিটা এই পাশে হলে ভালো হইতো। এই হুম। জিনিসগুলো তখন হয়তো বলতে পারবো। বাট এখন যারা যেটা হচ্ছে যে যারা নতুন শুরু করতেছে তাদের এআই দিয়ে শুরু করা উচিত। কারণ আবার সে ১ম থেকে শুরু করার আসলে কিছু নাই। হুম। যেহেতু Photoshop এ এআই ঢুকে গেছে, Photoshop ওটা তো শিখতে হচ্ছে সবাইকে। যদি অন্যান্য 100%। টুলস UI UX এর টুলস গুলো যদি বলি, ওগুলো তো এআই ঢুকে গেছে। তো আমার মনে হয় যে এআই এখন থেকেই সবারই শেখা উচিত ওইভাবে। যে আচ্ছা। আমি আর নতুন এরকম হুম। আসলে বলার ভাইয়া দরকার নেই। আপনি যে এই যে এআই এর বিকাশেরও কয়েকটা কাজ দেখছি এর। ওই যে আমরা মানে নরমালি যাতায়াত করার সময় ওই যে হাতে একটা ট্রফি নিয়ে যে অনেকগুলা ক্যারেক্টার, এইটা আপনার করা না? না, না, না। বিকাশের কাজটা এটা আমার করে না। আ আচ্ছা, এটা করছে কেউ হয়তো। ঠিক আছে। এটা আপনারও এরকম অনেকগুলাই কাজ আছে যেগুলো আমি আপনার প্রোফাইলে দেখছি। এই যে এত স্মুদি বা এত টেক্সচার্ড, হ্যাঁ? মানে পারফেক্ট একটা ইমেজ বের করার জন্য মানে কি, কি লাগে? শুধু পারফেক্ট এআই কি দিতে হয়? প্রম্পট কি দিতে হয়? নাকি এছাড়াও আরো অন্য কোনো স্কিলস এর প্রয়োজন হয়? পারফেক্ট কিছু বের করার জন্য আ নিজের নিজের রুচিটা আসলে বেশি জরুরি। আমি কতটুকুতে ট্রু। স্যাটিসফাইড হচ্ছি। যেমন আমি একটা ডিজাইন আমি চাইলে সারাদিনে আমি ১০০ টা ইমেজ বানাতে পারব। বাট হুম, আমি যখন এখানে কাজ করি দেখা যায় যে আমি ৪-৫ টা ইমেজও সহজে বানাতে পারি না নগদে। তো যেটা হয় যে কোন প্রবলেম থাকে বা চেহারা সুন্দর লাগতেছে না বা উম সবকিছু ঠিক আসছে, স্কিন টোনটা ঠিক নাই। সেক্ষেত্রে আবার ফটোশপে নিয়া ম্যানুয়ালি অনেক কিছু করতে হয়। সবকিছু যে এআই দিয়ে মানে করি তা না বিষয়টা। মানে একটা বেস দাঁড় করানোর পরে হুম, দেন এটাকে হচ্ছে যে আবার ফটোশপে নিয়ে স্কিন টেক্সচার এগুলো আবার ঠিক করতে হয়। আর এছাড়া আ আমার কিছু পার্সোনাল ওয়ার্ক ফ্লো আছে। সেইগুলা
ইউজ করি, যেরকম হচ্ছে যে মিডজার্নি বা ডালিতে একটা ইমেজ বানানোর পরে স্টেবল ডিফিউশনে নেই, নিয়ে ওটাকে আবার রিজেনারেট করি যাতে স্কিন টোনগুলো ঠিক থাকে, ঠিক আসে। ওই চেহারার ভেতরে যে ওয়াইলি বা অথবা প্লাস্টিক ভাবটা থাকে এই জিনিসগুলো ইয়ে করি। দেন আবার ফটোশপে নেই, ফটোশপে নিয়ে আঙুল টাঙুল হাত পা এগুলো অনেক ইস্যু থাকে, এগুলো ঠিক করতে স্মুথ হয়। করতে হয়। দেন আবার দেখা যায় যে হয়তো লাইট রুম অথবা ফটোশপে আবার কালার এডিট করে সব কিছু করে আবার ইয়ে করতে হয়। যেমন ফটোশপে কিছু আহ, ইয়ে আছে, কি বলে, ফটোশপের ভিতরে কিছু ইয়ে আছে যেরকম হচ্ছে যে ক্যামেরা রোতে গেলে কিছু জিনিস পাওয়া যায়, ওগুলো ইউজ করি। আর একটা কি জানি আছে, ভুলেই তো গেলাম। নিউরাল ফিল্টার। নিউরাল ফিল্টার, রাইট রাইট, আমার মাথায় আসতেছিল না। ওর ভিতরে দেখা যায় যে ডেপথ ব্লার থেকে শুরু করে চেহারা টেহারা অনেক কিছু ওখানে ঠিক করা যায়। ওগুলো যদিও এখনো ডেমো অনেকটাই, ওগুলো ওগুলো এখন ইউজ করা যাচ্ছে, বেশ ভালোভাবে ইউজ করা যাচ্ছে। আর আমরা যে ফ্রি সফটওয়্যার ইউজ করতাম ফটোশপ বা ইলাস্ট্রেটর, এই জিনিসটা আর মনে হয় না বেশি করা দিন যাবে লাগবে। না। কারণ রাইট রাইট। ক্লাউড বেসড হয়ে যাচ্ছে, সবকিছু সাবস্ক্রিপশন বেসড হয়ে যাচ্ছে। এটা একটা প্রবলেম। এই যে ফিগমা এআই তেও তো হচ্ছে কত, মানে ওরা নাকি ফিগমা এআই তে লাইক অনেক টাকা চার্জ করবে সাবস্ক্রিপশনের জন্য, লাস্ট একটা ইয়াতে শুনলাম। এগুলো চার্জ বাড়ায় ফেলবে আমার মনে হয়, ফটোশপ অ্যাডোব যে এগুলো আছে এগুলোও করে ফেলবে। কারণ হচ্ছে, এগুলো আরো স্মুথ করার পর। হ্যাঁ, কারণ হচ্ছে যে এআই পুরোটাই জেনারেট হয় জিপিইউ দিয়ে। ঠিক আছে, এই যে তোমরা রাইট যে রাইট। শুনতেছো যে এনভিডিয়া কোম্পানি এখন সবচাইতে বেশি আর কি ধনী কোম্পানি মনে হয় রাইট। আপনার ভিতর হয়ে গেছে ওরা। এনভিডিয়া কিন্তু এই জায়গায় আসছে ওদের জিপিইউ দিয়ে। এবং এই যতটুকু জানতাম যে ক্রিপ্টোকারেন্সি যে ইয়েগুলো করে আর কি, বিটকয়েন বা মাইনিং করে যেগুলা, এগুলাতেও জিপিইউ লাগতো। তো তখন থেকে জিপিইউর দাম বেড়ে গেছে এবং এআই আসার পরে এটা আরো বেড়ে গেছে। আচ্ছা যেমন আচ্ছা। আমার পিসিতে যখন আমি স্টেবল ডিফিউশন ইনস্টল করছি, ওটা নরমাল জিপিইউ দিয়ে আসলে কাজ করাটা খুবই টাফ, অনেক স্লো। পরে আবার নতুন করে বিল্ড করা লাগছে সেটা। আর ধরো আচ্ছা। এনভিডিয়ার ম্যাক্সিমাম যেটা জিপিইউ RTX 4090 চালাচ্ছি, তারপরেও একটু স্লো স্লো লাগে, মনে হয় যে জিপিইউ দুটো থাকলে ভালো হতো আর কি, তাহলে আরেকটু ইয়ে করো। এটা একটু টাফ হয়ে যাচ্ছে এই এই ক্ষেত্রে। আর সাবস্ক্রিপশন বেসড যে এআই গুলা, ওইগুলাতে ওই যে সাবস্ক্রিপশন চার্জ বেড়ে যাচ্ছে, কারণ ওদের ভিতরে ইঞ্জিনটা থাকে জিপিইউ বেসড। তো ওদের একটা আচ্ছা খরচ আচ্ছা। আছে, ইলেকট্রিসিটি, ইউ এর মানে টাইমিং এর খরচ আছে, মানে একটা ভার্চুয়াল কম্পিউটার দিয়ে তো সবকিছু জেনারেট হয়, এই কারণে খরচটা বাড়তে পারে সবকিছুরই এখন। আচ্ছা। তাহলে কি জিনিসটা এমন হইতে পারে যে লাইক যারা হচ্ছে নতুন বিজনেস ওনাররা আছে, ওরা হচ্ছে নিজেরাই এআই এর নলেজ গেদার করে আহ, নিজেরাই এই এআই জেনারেটেড অনেক মানে অ্যাডস বানাইলো, আর হচ্ছে হালকা পাতলা মানে এক দুইজন হচ্ছে এআই স্পেশালিস্ট নিয়ে নিল, মানে এরকম কি হওয়ার সম্ভাবনা আছে কিনা? না, এরকম হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। এটা হয়তো ট্রাই করতে পারবে তারা, কিন্তু ট্রাই করতে আচ্ছা। গিয়ে কেন, আমাদের ক্যানভা তো অনেক ইজি করে দিচ্ছে না, চাইলে তো মানে সুন্দর করে ট্রু। ড্র্যাগ এন্ড ড্রপ করে তো অনেক কাজ করা যায়। এটা তো বিজনেস ওনাদের জন্যই করছিল, যে শুধু ডিজাইনারদের উপর ডিপেন্ডেন্সি না থেকে আপনারা নিজেরা করতে পারবেন, কিন্তু করতে পারছে। ভাইয়া ডিজাইনটা আসলে টুলস না, ডিজাইনটা হচ্ছে পুরোটাই নিজের রুচির উপর, কনসেপ্টের উপর। তোমার ভিতরে ট্রু যদি ট্রু। অভিজ্ঞতা না থাকে, তোমাকে হাজার এআই যাই আনা দিক, মানে হবে না জিনিসটা, তুমি বলতে পারবে না কি চাচ্ছ, তখনই এই প্রবলেমটা শুরু হয়ে যায়। ট্রাই করবে হয়তো, হয়তো এখনো যে কিছু টুলস আছে যেগুলা হচ্ছে যে বলে দিলে অটোমেটিক্যালি অ্যাড ট্যাড বানাই দেয়, কিন্তু দেখা যায় যে জিনিসগুলো সব কাছাকাছি সেম হয়ে যায় বা আচ্ছা। পছন্দ হয় না। এই কিছুদিন আগে একটা ক্লায়েন্ট আমাকে নক দিছে, অনেকগুলা ক্যানভাতেই ডিজাইন করছে, পরেও মানে খুব ফেড আপ হয়ে গেছে যে এগুলো তো আসলে হইতেছে না, আসলে প্রফেশনাল ডিজাইনারের লাগবে। পরে সে পুরো জিনিসটা পাঠিয়ে দিয়েছে, পরে আবার আমরা সেগুলো রিডিজাইন করে পাঠিয়ে দিলাম। তো এইগুলাই আর কি, অ্যাকচুয়ালি ডিজাইনারদের টেনশন নেওয়ার কিছু নাই, বরঞ্চ এটা ইজি হয়েছে, আমাদের প্রোডাকশনটা বেড়ে যাচ্ছে। বাট নিজেকে আপ টু ডেট করতেই হবে, না হলে প্রবলেম। নিজের ইংলিশটা ঠিক করতে হবে। আমি যখন এক্স্যাক্টলি। প্রম্পট লিখতে যাচ্ছি ইংলিশে লিখতে হচ্ছে, যদিও বাংলাও লেখা যায়, বাট বাংলায় লিখলে যেটা হয় কি যে এআই কিন্তু ওই বাংলা থেকে ট্রান্সলেট করে ইংলিশেই কমান্ড নেয়, ভেতরে সে ইংলিশে আসবে। তো
এই ক্ষেত্রে ওই বিভিন্ন আমি যেরকম কোনো মানুষ বা কোনো হিউম্যান ক্যারেক্টার বানাতে গেলে ওর হেয়ার স্টাইলটা কেমন হবে এইটাও ফিক্স করে দিতে হয়, না হলে উল্টাপাল্টা হেয়ার স্টাইল আসে। তো হেয়ার স্টাইলটা কেমন হবে এটা তুমি যদি এআই কে জিজ্ঞেস করো যে আমাদের এশিয়া, সাউথ এশিয়ান স্পেসিফিকে যে আহ, যে মানুষগুলো আছে তাদের হেয়ার স্টাইল গুলো কেমন হয় এটা একটা লিস্ট দিতে, ও নিজে লিস্ট রাইট। দিয়ে দিবে। তারপরে যদি বলি যে অ্যামেজিং। ড্রেস আপ গুলো কেমন হয়, ও নিজে ড্রেস আপ দিয়ে দিচ্ছে। এগুলো নিজের আন্ডারে নিতে হয় আর কি, যে এগুলো লিস্ট নিজে তৈরি করতে হয়। পরে দেন আমি হচ্ছে যে বলে দিলাম যে এই ড্রেসের সাথে এই হেয়ার স্টাইলটা মানাবে, মানে নিজেকে কখনো ফ্যাশন ডিজাইনার বানাইতে হবে, কখনো হচ্ছে যে মানে সবই টুকটাক নলেজ ট্রু। এমন থাকতে হবে আর কি। এবং আচ্ছা ছোট আচ্ছা ছোট ভাই, এই যে এখন যে prompt এআই তে আপনার ভিডিওটা আসতেছে, সো ভিডিও দেখা যাচ্ছে যে দিন দিন মানে মাস গেলেই একটা নতুন সফটওয়্যার আসতেছে, একটা আরেকটার থেকে বেটার। তো আপনি লাস্ট একদিন মানে কয়েকদিন আগে একটা পোস্ট করলেন, ওইটা দেখলাম যে আরো বেটার। ঠিক আছে। সো এখন এই জিনিসটা সম্পর্কে যদি একটু বলতেন, মানে রিজনটা হয়েছে যে আমার মানে আমি এখন যে কোম্পানিতে আছি ওইখানে আমার বস কিছুক্ষণ পর পর খালি বলে যে ভাই এআই তে ভিডিও বানাও, ভিডিও এডিট করার দরকার নাই, সব এআই তে হবে। ঠিক ঠিক আছে। সো এই জিনিসটা ওটাই সম্পর্কে সমস্যা যদি একটু এখন। ডিটেইলি বলতেন। এইটা এটা খুবই সমস্যা, এটা বেশিরভাগ জায়গায় এই সমস্যা। মানে এআই এর কিছু ক্লিপ দেখে বলে এই তোমাদের এত ডিজাইন করতে সময় লাগে কেন, এই যে এগুলো তো দ্রুত করা এক্স্যাক্টলি যায়। এই ব্যাপারটা প্রবলেমটাই আমার হচ্ছে কয়েকদিন ধরে। ব্যাপারটা আসলে এরকম এরকম না। মানে আহ, ওরা যেগুলো পাবলিশ করে ওগুলো হচ্ছে যে ভালোগুলোই দেয়। আর রাইট। দেখবা আমি যে ভিডিওটা করছি ওইখানে কিন্তু ক্যারেক্টার আছে, বাট বেশিরভাগই হচ্ছে ন্যাচারাল ভিডিও, মানে ড্রোন শট গুলো যেগুলো আছে, এই যে বিভিন্ন সিন টিন এগুলার আর কি। তো এটা কেবল লঞ্চ করছে এখন, এগুলো কত দূর যাবে, তুমি কত দূর চিন্তা করবা তত দূরই যাবে এআইটা। রাইট। মানে যত দূর চিন্তা করা যায়, কারণ ও নিজে নিজে শিখতেছে, মানে আমাদের ডেটা নিয়ে ও শিখতেছে। সো মানুষের ক্যাপাবিলিটিস যার একদম হাইয়েস্ট ইনফরমেশন দেয়া আছে তার পর্যন্ত সে যাবে। তো ধরেই নিতে পারো যে তুমি যা চাচ্ছ তাই পাবা আগামী হয়তো কয়েক বছরের ভিতরে। কিন্তু একটা জিনিস পাবা না, সেটা হচ্ছে কনসেপ্ট, একটা ডিফারেন্ট একটা আইডিয়া। আমি হয়তো ওকে বললাম যে আমাকে কিছু কনসেপ্ট শেয়ার করো, ও করবে কি, ও হচ্ছে যে দুনিয়াতে যে কনসেপ্ট গুলো আছে এইগুলোই ঘাটাঘাটি করে একটা আমাকে দিচ্ছে এখন পর্যন্ত, যতটুকু মনে হচ্ছে আমার আর কি। মানে আমারটা স্টেটমেন্ট হিসেবে ধরার কিছু নাই কথাটা, বাট আমি যদি নিজে চিন্তা করি আমি একটা ডিফারেন্ট কনসেপ্ট নিয়ে আসতে পারি, সেটাকে যদি আমি ভিজুয়ালাইজ করি সেটা আমার হবে একদম ইউনিক এবং ডিফারেন্ট একটা কাজ। সো ওই জায়গাটা আসলে যাইতে অনেক সময় লাগবে, টুলসটা অনেক আপডেট হয়ে যাবে এখন। কেউ হাঁটতেছে, কেউ গান গাইতেছে, এগুলা খুব ইজি হয়ে যাবে মানুষের জন্য। লাইক ভাইয়া, মানে এখন বর্তমানে এআই এর যে জেন্ডারটা চলতেছে এইটা হচ্ছে আপনার ন্যারো এআই। এখন এরপর হচ্ছে আপনার এজিআই আছে, এরপর সুপার এআই আছে। সো এজিআই আর সুপার এআই ওরা নাকি হচ্ছে আপনার হিউম্যান মাইন্ডসেটের সাথে তারা পাল্লা দিতে পারবে। সো মানে এইটা এইটা কতটুকু ভয়ঙ্কর হইতে পারে এটা সম্পর্কে যদি একটু বলতেন বা একটু আইডিয়া দিতেন। আহ, আচ্ছা একটা এক্সাম্পল দেই, সেটা হচ্ছে যে সম্ভবত 2000 সালে একটা মুভি রিলিজ হয়েছিল। ওইটা তোমার হচ্ছে যে, দাঁড়াও আমি একটু ইনফরমেশনটা জেনে নিই। এটা 2001 সালে অ্যাকচুয়ালি আচ্ছা স্টিফেন আচ্ছা। স্পিলবার্গের একটা মুভি ছিল, মুভির নাম ছিল এআই। মুভির নামই ছিল এআই রাইট রাইট, হ্যাঁ। 2001 সালে। হুম। তো যদি কেউ দেখে থাকো দেখবা যে ওইখানে একটা বাচ্চা নিয়ে কাহিনী আর কি, বেবি থাকে, ও হচ্ছে যে আচ্ছা এআই ভার্সন বেবি। তো হুম। ও দেখবা একদম মানুষের মতো আচরণ করে, ওর ভিতরে ইমোশন ছিল, ওর ভিতরে সবকিছুই ছিল। তো আচ্ছা। হয়তো এই পর্যায়ে চলে যাবে, তুমি মুভির সাথে মিলাইলে দেখবা সবকিছু আস্তে আস্তে মিলে যাচ্ছে, এইভাবে হয়তো আগায় যাবে। ভবিষ্যতে ভয়ঙ্কর কিনা এটা আসলে না, আমি এত ছোট মানুষ, আমি কোনোভাবে বলতে পারবো না। এটা এটা যারা ধরো সায়েন্টিস্ট, যারা এগুলো ডেটা নিয়ে কাজ করতেছে বা এই এআই টেকনোলজি নিয়ে কাজ করতেছে যারা, তারা হয়তো গেস করতে পারবে। যেমন সেদিন আহ মেটার যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে যিনি হেড, উনি জি। বলতেছে 10 বছর পরে আমাদের স্মার্টফোন থাকবে না। তো উনি তো হুটহাট করে একটা কথা বলবে না, হয়তো উনি না, এটা, ওনারা 100%। হয়তো কিছু শিখতেছে, হয়তো ওইভাবে আগাচ্ছে ওরা।
অত স্মার্টফোন থাকবে না। যেমন কিছুদিন আগে একটা পকেট স্মার্টফোন টাইপের একটা ডেমো দেখলাম, নামটা ভুলে গেছি। তো ওইখানে দেখা যাচ্ছে যে লেজারের মাধ্যমে হাতের উপরেই তোমার সবকিছু স্ক্রিনটা দেখা যাচ্ছে, এত ছোট ডিভাইস হয়ে গেছে। তেমন হবে যে ওইটাও তখন আর থাকতেছে না, হয়তো অন্য কিছু হয়ে যাবে। তো হিউম্যান ক্যাপাবিলিটিস যেটা, এইটার সমকক্ষ এআই হয়তো আসবে। তখন কি হবে, তখন আসলে এটা বলাটা খুবই টাফ। তখন ট্রু ট্রু। আহ, তখনই বলা যাবে এটা আসলে। মানে ইভেন আমি যেমন তো এখন মাঝে আমরা তো মধ্যে কল্পনা করতে পারছিলাম, হুম আমরা তো কল্পনাই করতে পারি নাই যে কমান্ড দিলে ইলাস্ট্রেশন হবে, পেইন্টিং হবে, ইমেজ ট্রু বের হবে। ট্রু, এটা তো আমরা কয়েক বছর আগে করতে পারি না। এটা কিভাবে ভাবেই নেই। সম্ভব যে আমি কি চাচ্ছি বলবো সেটা জেনারেট হবে? তো এটা হয়ে গেছে আসলে, কল্পনার বাইরেও এটা হয়ে গেছে। সেটাই, কত কিছু যে বাকি ভাই, মানে আলটিমেটলি মানে আমি মাঝে মধ্যে একটু ডিপ থিঙ্কিং এ চলে যাই যে সাপোজ যে এজিআই বা সুপার এআই এর মতো জিনিস চলে আসলো, এন্ড এগুলা যদি ইন ফিউচারে একটা রোবোটিক্স এ পরিণত হয়, তখন তো আলটিমেটলি জিনিসটা অ্যাকচুয়ালি ভয়ঙ্কর জিনিস হয়ে যাবে আর কি। সো তখন হ্যাঁ, মানে ভয়ঙ্কর ইভেন জিনিস তো হবে। ইভেন মানে এরকম হইতে পারে যে হচ্ছে ওই যে আমরা ছোটবেলায় একটা কার্টুন দেখতাম যে ওইখানে ডুপ্লিকেট করা যায়, নিজের নিজের একটা ডলটাকে ডুপ্লিকেট করা যায়। সো ফিউচারে যদি এমন কোনো রোবোটিক্সও আসে যে আমি ঘুমায় আছি, আমি আমার ওই এআই স্পেসিফিক ওই রোবটটাকে বললাম যে তুমি আমার সব কাজ করে আসো, ঠিক আছে, ইভেন আমি মরার পর আমার ওই রোবটটা থাকলো, মানে এই যে জিনিসগুলা মানে অনেক অনেক ডিপ থিঙ্কিং এ যায় অ্যাকচুয়ালি, বাট মানে ফ্যান্টাসি হ্যাঁ, টাইপ, এগুলো বাট হচ্ছে আর কি। ফ্যান্টাসি না, এগুলা এগুলো রিয়েল হয়ে যাচ্ছে। কেন, তোমার নতুন একটা টেকনোলজি আসছে, এটা এখনো মানে রিসার্চের পর্যায়ে আছে। সেটা হচ্ছে যে আমরা যে পিসিতে কাজ করি, এই জি। কাজটা ও হচ্ছে 1 মাস ধরে দেখবে, দেখার পরে নিজে নিজে ট্রেন হয়ে যাবে। এবং আমরা যেভাবে ভুল করি, যেভাবে সুন্দর করে ডিজাইন করি, মানে সবকিছু সে কপি করবে, করে আমাদের মতো করে সে কাজ করবে। তুমি হয়তো ঘুমাইতেছো, দেখা হুম, যাবে যে সে তোমার কাজটা করে দিচ্ছে তোমার মতো স্টাইল করে এক্স্যাক্টলি। আর কি। এটাই মানে কতটা ভয়ঙ্কর অ্যাকচুয়ালি জিনিসগুলা। তবে যেটা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এখন পর্যন্ত হচ্ছে, সেটা হচ্ছে যে তোমার ফটোগ্রাফির যে ইন্ডাস্ট্রিটা, হুম। মানে যেটা হয়তো যে মডেল ফটোগ্রাফি বা এগুলা অনেক কমে গেছে। বড় বড় ট্রু। ব্র্যান্ড হয়তো করতেছে, বাট ছোট ছোট ব্র্যান্ড যাদের ক্যাপাবিলিটি ছিল না একটা ভালো আর্টিস্ট নিয়ে এসে ফটোগ্রাফি করবে, করবে, তারা এখন হচ্ছে যে ওটা মাথায় আনতেছে না। তারা সরাসরি এআই হুম। দিয়ে করে নিচ্ছে এই জায়গাগুলোতে। মানে মিড লেভেল যে ফটোগ্রাফার গুলো ছিল, যারা হচ্ছে বাজেট ফ্রেন্ডলি, এদের জন্য একটু ঝামেলা হয়ে গেছে। বাট তারা নিজেকে আপগ্রেড করতে পারে। আপগ্রেডটা হবে এরকম যে তারা তো ফটোগ্রাফি জানে, তারা তো আমাদের থেকে ভালো জানে, যেহেতু তারা এই রাইট। প্রফেশনে আছে। তারা যদি এআইটাকে অ্যাডপ্ট করে আহ, তাদের ওই প্রফেশনের সাথে যদি তারা অ্যাড করে, তাহলে কিন্তু জিনিসটা আরো ফ্যান্টাস্টিক হবে। আর হুম তারা যদি হুম। আহ, গর্তমি করে যে না দূর এআই আসছে, ওটা ইউজই করবো না, ওটা আমাদের কম্পিটিটর, তখন বিপদ আছে আর কি। রাইট। আমি নগদে জয়েন করার পরে তো আমাদের মডেল ফটোশুট অলমোস্ট অফই হয়ে গেছে আর কি। আচ্ছা। খুব কম ইউজ হয়, মানে আগের কিছু ফটোশুট ছিল সেগুলো ইউজ করা হচ্ছে। আহ, বর্তমানে বেশিরভাগ কাজগুলো এআই জেনারেটেড মডেলগুলো ইউজ করা হয়। সুবিধা হচ্ছে যে তোমার কোনো কপিরাইট ইস্যু নাই। তারপরে হচ্ছে যে নতুন নতুন ফেস পাচ্ছি, আমি যদি বলি যে এই জামা চাই এই কালারের, সেটাই পাচ্ছি। লাইটিং এ কোনো ঝামেলা নাই, লাইটিং বলে দিচ্ছি, আউটডোর লাইটিং হলে কেমন লাইটিং হবে, ইনডোর হলে কেমন হবে। তো সবকিছু মিলায় আমি প্রম্পট লিখে যখন দিচ্ছি, তখন তো পারফেক্ট দিচ্ছে। কিন্তু আমি যদি ফটোশুট করতে যাই, আবার আউটডোর শুটে যদি যাই, তাহলে তো কথাই নাই, কোন লোকেশনে রাইট। কোথায় করবে, কি এতে করবে। যদিও মানে কম্পেয়ার করতেছি না, কারণ রিয়েলিস্টিক ফটোশুটের তো ব্যাপার আলাদাই থাকে। তো হুম হুম। ওটার এক্সপ্রেশন থেকে শুরু করে সবকিছু তো ওইভাবে ন্যাচারাল থাকে। এআই হয়তো এই জিনিসটা এখনো আসে নাই। যেমন দেখবা ইমেজ জেনারেট করলেও কোথায় যেন একটু কমতি থাকে, মানে স্যাটিসফ্যাকশন আসে না, মনে হয় যে কিছু একটা আছে। মানে মানুষের ভিতরে যে ন্যাচারাল বিহেভিয়ারটা, ওইটা ওর ওদের থাকে না, তো এই জন্য একটু ঝামেলা থাকে হয় আর কি। এক্স্যাক্টলি।
এখানে ভাইয়া কে কি নিয়ে কাজ করছে অ্যাকচুয়ালি, মানে যারা জয়েন করেছেন জানতে পারলে আসলে ভালো হইতো। সবাই বলেন। অনেকজন মোশন গ্রাফিক, ইউআই, কে কি নিয়ে কাজ করছে? হ্যালো একজন হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালাম ভাইয়া। আমি গ্রাফিক মোশন নিয়ে কাজ করি, মোশন গ্রাফিক্স নিয়ে, আর রিসেন্টলি 3Dও শিখতেছি। তা আমি অ্যাকচুয়ালি একটা জিনিস বলতে চাইতেছি যে এআই নিয়ে, হ্যাঁ, যে এখন আমি কয়েকদিন আগে একটা ভিডিও এডিট করতেছিলাম। তো ভিডিও এডিট আমি আর সাহেব অ্যাকচুয়ালি আমরা একসাথে কাজ করি, মানে আমরা কলিগ আর কি, সেম কোম্পানিতে আছি। রাইট রাইট। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো একদিন আমি একটা ফুটেজ নিয়ে কাজ করতেছি। তো ফুটেজের মধ্যে আমি কিছু মানে ধরেন আপনার শাটারস্টক থেকে একটা ভিডিও ক্লিপ নিয়ে বসেছি, মানে স্টক ইমেজ আর কি, স্টক ভিডিও। তো পিসিতে যখন বস আসলো তো বলছে তোমরা এটা কি করতেছো, মানে এগুলো তো টাইম নষ্ট কেন করতেছো, টাইমের কি কোনো গুরুত্ব নাই? তোমরা ইয়ে ইউজ করতে পারো না। এমনকি রিসেন্টলি তো চ্যাট জিপিটিতে ভিড আইও আছে, আপনি তো জানেনই। বলতেছে যে তোমরা ভিডিআই ইউজ করো। এখন আমি তো ওনার মুখের উপর বলতে পারি না যে যে স্যার এটা তো হচ্ছে না, মানে এটা প্রসেস না, উনি তো আমাদের কাজের প্রসেস সম্পর্কে জানেও না, মুখের উপর তো বকাবকিও কথা যাচ্ছে না। তো এটা একটা খুবই মানে বিরক্তিকর অবস্থা আর কি, প্রচুর, যে এই জিনিসটা ক্রিয়েট হচ্ছে। হ্যাঁ, ওয়েট সিচুয়েশন, এটাই সমস্যা। এই ধরো, সরি মানে কি বলে ফেলছি, না সমস্যা নাই। এই আচ্ছা, বসরা যেটা হয় কি, যে ক্লিপগুলো দেখে আর ভাবে যে কি ব্যাপার, আমার এমপ্লয়িরা তো মানে টাইম ওয়েস্ট করতেছে, এগুলো তো ইজিলি এক কমান্ডেই হয়ে যায়। হ্যাঁ এত এমন টাইম এমন ওয়েস্ট করে কি আছে? হ্যাঁ ভাই আরেকটু বলতেছি, এমনকি সে তার কাছে তো বিভিন্ন ধরনের এআই অ্যাডও আসে। সে আমাদের কি করে, আমাদের হোয়াটসঅ্যাপে এই বিভিন্ন ধরনের এআই রিলেটেড বিভিন্ন সফটওয়্যার বা ওয়েবসাইটের লিংকও পাঠাতে থাকে যে এইগুলো ট্রাই করো, এইগুলো ট্রাই করো। মাঝে মাঝে খুবই বিরক্ত হয়ে যায়। এমনকি আমরা যে কষ্ট করে আগে যে ম্যানিপুলেশন শিখতাম, এখন ওইগুলো কিন্তু কোনো হচ্ছে না আর কি। যে আমরা যে এত ধরুন 3-4 বছর ধরে কষ্ট করে পার্সপেক্টিভ ম্যাচ কেমনে লাইটিং করে ম্যাচিং করতে হয়, হরিজন্টাল লাইন কেমনে ম্যাচিং করতে হয়, এত কষ্ট করে শিখছি, এখন এগুলো কোনো দামও নাই, আস্তে আস্তে কেমন দিন লাগতেছে আসলে। আপনার কাছে না না না, এটা ভুল কথা। দাম থাকবে না কেন? মানে আপনি যে এক্সপেরিয়েন্সটা গেদার করছেন, এটাই হচ্ছে আপনার সম্পদ অ্যাকচুয়ালি। কারণ এটা আমার কাছে সম্পদ, কিন্তু তারা তো এটা বুঝতেছে না যে এটা কাজের প্রসেসটা এইভাবে হইতো আর কি আগে। অ্যাকচুয়ালি তারা এখন বুঝতে পারছে না। এখন ব্যাপারটা হইতেছে কি রব ভাই, আমাদের নিহাল ভাই উনি খুব ডিপ্রেসড অ্যাকচুয়ালি, বিকজ আমাদের বস উনি মানে কথায় কথায় এআই নিয়ে আর কি কথা বলে, বুঝছেন, মানে একটু বেশি পেইন দেয় ভাইরে। যে মানে উনি সাপোজ ধরেন যে একটা ভিডিও, হ্যাঁ, 7 আওয়ার্স 8 আওয়ার্স বা 2 দিন ধরে করলো। এখন আমাদের যে আরমান ভাই, ওনার চোখের সামনে হচ্ছে এআই জেনারেটিভ একটা ভিডিও পড়ছে, এন্ড উনি ওই টাইপেরই কিছু চাইতেছে। তো এখন ওনার কাছে মনে হইতেছে আরে ভাই এটা তো 2 মিনিটের কাজ, ও 2 দিন ধরে কি কাজ করতেছে, আমার টাইমও নষ্ট টাকাও নষ্ট। ঠিক আছে, পরে আইসা ভাইরে ছাড়ে আর উনি পেইনে থাকে। ঠিক আছে, সো ব্যাপারটা এটাই, আমি আর কি ভাইকে এটাই বলি যে স্কিল কখনো ওয়েস্ট যায় না। আপনি আপনার জায়গা থেকে স্কিল আপডেট করেন, এআই কখনোই কারো জব খাইতে পারবে না অ্যাকচুয়ালি। ঠিক না রব ভাই? এক্স্যাক্টলি তাই, কারো জব খেতে পারবে না। যারা এআই ইউজ করবে তাদের সমস্যা নাই আর কি, যারা করবে না তাদের ঝামেলা আছে। তুমি যদি ম্যানিপুলেশন করতেছো ভাইয়া, তো সেইখানে ওই এক্সপেরিয়েন্স হচ্ছে যে মিডজার্নিতে কাজে লাগাও, কিভাবে ম্যানিপুলেশন করতে বা কি কিসের সাথে কি জোড়া দিতে যাচ্ছ। এগুলো যদিও এখনো ওইভাবে ম্যানিপুলেশনটা ভালো আসে না, বাট এখন যে চেষ্টা করো, অথবা বসকে দেখাতে পারো বস এই যে করতেছি এরকম আসতেছে, এগুলো আরো টেকনোলজি আপডেট হবে। আপনি হয়তো ফাইনেস্ট কিছু কাজগুলো অনলাইনে দেখতেছেন, দেখে হয়তো আপনি খুব এক্সাইটেড, অ্যাকচুয়ালি ওইটা করতে অনেক সময় লাগছে। ব্যাক এন্ডে যদি গিয়ে দেখেন দেখবেন অনেক সময় লাগছে। গ্রাফিক্স ডিজাইন করে কি আসলে লাখ লাখ টাকা কামানো যায়? টিপ দিলেই তো বের হয়ে আসে। আমার উত্তরটা থাকবে হ্যাঁ, কিন্তু না।
রাইট। হ্যাঁ, আমি কিভাবে? আমি তো হচ্ছে যে আপনি স্যাটিসফাইড যদি না, দেখা গ্রাফিক্স যাচ্ছে যে ডিজাইন করে ভালো আসতেছে না, ভালো ভয়েস ভালো পরিমাণে আসতেছে না, টাকা তাহলে কামাতে ভয়েসটা চান কি হইতে তাহলে পারে, আপনাকে কার ভালো মানে ডিজাইন কোন শিখতে হবে। স্টাইলে হইতে পারে, ডিজাইনের মিউজিকটা ভালো প্রিন্সিপাল আসতেছে, আপনাকে মিউজিকটা এ কোন টু স্টাইলে জেড হইতে পারে। জানতে হবে। আবার লিরিক আমি চ্যাট বেসিক্স জিপিটি টু লিখতে অ্যাডভান্স পারতেছি, আপনার চ্যাট জিপিটি খুঁটে লিরিক আমার খুঁটে পছন্দ জানতে হচ্ছে হবে। না, আমি এই জন্য বানাচ্ছি আদারওয়াইজ না। আপনি দেখা ভালো যাচ্ছে মতো যে শিখতে পারবেন না, বা আপনি যদি যারা ভালো মতো লিরিক ডিজাইনই না লিখছে জানেন অনেকদিন ধরে আপনি পড়ে কিভাবে আছে, টাকা কামাবেন, মিউজিক রাইট? বানাতে পারতেছে সো না, আপনাকে তাদেরকে আমি মানে ভালো করে যদি আপনি জিজ্ঞেস ডিজাইন করছি যে শিখতে আপনাদের চান লিরিক সেই গুলো ক্ষেত্রে দেন, আমি আপনার কি তৈরি করতে করি। হবে? আপনার হচ্ছে প্রচুর ডিজাইন দেখতে একটা হবে, গান বানাইতে গিয়ে আমার আপনার 3 দিন লাগে, হাই লেভেল অফ টোটাল কোয়ালিটিফুল ডিজাইনস পাবলিশিং আপনার করতে কপি হয়, করতে শুরু হবে। থেকে শেষ পর্যন্ত। আপনার এখন যদি এভরি কেউ বলে টাইম যে মনে করেন যে এটা তো কপির উপরে প্রতিদিনই থাকতে হবে, আপনি শত কপি শত ওয়ার্ক গান করবেন। বানানো যায়, আপনি সেটা ডিফারেন্ট ইভেন কেস, আপনার কিন্তু আমি যদি কপির প্রফেশনাল আগে কাজ হচ্ছে করতে আপনার যাই ভালো মতো একটু টাইম ডিজাইনের লাগবে টুলস আমার। জানতে হবে, টুলস শিখবেন। রাইট। ইভেন আমরা যখন গ্রাফিক্স ডিজাইন শিখি আমাদের সময় কোনো কোর্স ছিল না অ্যাকচুয়ালি, আমরা পুরোপুরি হচ্ছে ইউটিউব দেখে শিখি, ঠিক আছে? সো ইউটিউবে হতাশার হচ্ছে কিছু আপনি নাই, ঠিক নর্মালি আছে? না, অ্যাডোবি, সেটাই। ফটোশপ যতগুলো এটা সফটওয়্যার এটা আছে এটা এগুলোর হচ্ছে মানে টুলস একটা গুলো কথা ভালো মতো শিখবেন। বছরই তো সো বছর যখন বছর আপনি থাকবে, আলটিমেটলি কিছু টুলস করার ভালো মতো শিখতে পারবেন, এটা ওই যে তখন আপনি করবেন কি টেকনোলজি ভালো একটা ভালো ডিজাইন কপি করা ট্রানজিশন শুরু হচ্ছে করবেন। তো, মানে এখন এখানে সবারই একটা এই তাহমিদ ব্যাপার ভাই, আছে বলেন, যেটা বলেন। হচ্ছে যে এর মধ্যে পড়ে গেছে। ভালো ভালো ডিজাইন যদি আপনি দেখতে চান বা ভালো ডিজাইন তাহমিদ আপনি ভাই, কিভাবে বলেন। বুঝবেন যে এটাই ভালো ডিজাইন, আসসালামু রাইট? আলাইকুম ভাই। এইটা কি বেসিক্যালি অবস্থা তামিদ ভাই? ডিপেন্ড করে আপনার টেস্টের উপর। এই তো ভাই আরে ভাই, আলহামদুলিল্লাহ। তামিদ সাপোজ ভাই ধরেন আছে যে এই আপনার জোস। টেস্ট অনেক আচ্ছা, বাজে, না, হ্যাঁ, রউফ তাহলে ভাইকে কিন্তু দেখে আপনি আসলাম। মানে সরি, মানে এমনি আগে আসতাম, বাট যেটা হয়েছে যে পরে দেখলাম আর কি। আর একটু শুরু থেকে থাকলে অনেক কিছু শিখতে পারতাম। না, তেমন কিছু শিখাই নাই ভাই, খালি আলোচনা করতেছি আমরা। আর না ভাই, আমি তো শিখতে আসছি আসলে। তো আপনি একটু শিখান আচ্ছা, আমাদেরকে। আমি যেটা বলতেছিলাম যে ধরেন আহ, মানে প্রম্পটের ক্ষেত্রে যেমন ডিসক্রাইব, মানে আমরা অনেক অনেক সময় যেটা হয় যে ডিসক্রাইব করে পরে ওইটাই করতেছি, বা মানে ধরেন মানে এইটাই বেশিরভাগ করা হয়, অথবা ধরেন নিজে থেকেও যেটা করতেছি ওইটা ভালো মতো পাইতেছি না, বা ওভারঅল সবকিছু। এখন আপনার কি, মানে আপনার end থেকে ভাই কি সাজেশন যে স্টেবল ডিফিউশনে মানে মোটামুটি অল্প প্রম্পট দিয়ে অনেক ভালো রেজাল্ট আসলে কোন প্ল্যাটফর্মে আসতেছে, এটা একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন হলো যে আহ, মানে প্রম্পট জেনারেটরের ক্ষেত্রে মিড জার্নির অল্টারনেট মানে আরো ভালো যেগুলো কাজ করতেছে সেগুলোতে আসলে প্রম্পটের মানে আপনার এন্ড থেকে আপনি কিভাবে এটা করেন, ওইটা যদি মানে কিছু একটা বলতেন সিক্রেট, যেটা একটু মানে আমি জানি না এটা নিয়ে আগে আলোচনা হয়েছে কিনা, বাট যদি না করেন একটু বলেন ভাই। শিখতে চাই অনেকদিন থেকে আর কি। আচ্ছা, আমি যদি বলি সেটা হচ্ছে যে আমি তিনটা তিনটা ইমেজ জেনারেশন যে এআই গুলো আছে একটু কম্পেয়ার করি, তিন দিক থেকে আর কি তারা শক্তিশালী। ভালো ডিজাইন চুজ করতে যদি পারবেন মিড না। জার্নির সো কাছে যাই, মিড জার্নি হচ্ছে খুব সুন্দর কালার, টেক্সচার, স্কিন টোন, তারপরে হচ্ছে রিয়েলিস্টিক, ফটো রিয়েলিস্টিক, লাইটিং, একদম 100 কিন্তু মিড জার্নির উইকনেসটা হচ্ছে যখন আমরা মাল্টিপল ক্যারেক্টার অথবা একটা ক্যারেক্টার কোনো অ্যাক্টিভিটি করতেছে, হয়তো সে সাইকেল চালাচ্ছে অথবা কিছু করতেছে, তখন সে ওটা ধরতে পারে না, তখন হয় কি প্যাঁচ লাগায় ফেলে। তখন সে এমনি একটা মানুষ দাঁড়ায় আছে বা একটা শস্য খেতে হয়তো দৌড়াচ্ছে, সেইটা ঠিক আছে, বাট যখন সাইকেল ধরে আছে অথবা এক হাতে ফোন ধরে আছে, এক হাতে কফি খাচ্ছে, গল্প করছে, এইগুলা যখন করা হয় তখন মির্জানি খুব প্যারা খেয়ে যায়। তখন দেখা যায় যে হাতটা ঠিক থাকে না, এক্সপ্রেশন ঠিক থাকে না। তো এটা গেল ওর উইকনেস এবং হচ্ছে যে ওর যে ইয়ে পয়েন্ট, অ্যাডভান্স পয়েন্ট। এরপরে আহ, পিসিতে ইনস্টল করে কাজ করতে হয়। ভাই এটার আপনার কথা যেটা সমস্যা একটু হচ্ছে, ইয়ে হয়ে গেছিল, নাকি আমি শুনতে ভুল করলাম? যদি আবার একটু রিপিট করেন, মানে স্টেবল আচ্ছা ডিফিউশনের পার্টটা। থেকে শোনা যায় না। স্টেবল স্টেবল স্ট্যাবল ডিফিউশনের ডিভিশন, পার্টটা। জি। আচ্ছা স্ট্যাবল ডিভিশন হচ্ছে ওপেন সোর্স, ঠিক আছে? এটা হচ্ছে যে আমাদেরই এই যে ইমাদ মুস্তাক সাহেব আর কি, উনি বাংলাদেশের আর কি, উনি মেইন ফাউন্ডার আর কি ছিল। তো যাই হোক, ভাইয়া কথা আসতেছে না। আই গেস ভাইয়ার নেটওয়ার্কের প্রবলেম।
এখন শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। আচ্ছা, আমার নেটের প্রবলেম অ্যাকচুয়ালি। তোমরা আগাবা কিভাবে? দেশের তো নেটের অবস্থাই খারাপ। মানে আমি বেশ ভালো প্যাকেজই চালাই, তারপরে দেখতেছি এই অবস্থা। মানে সকাল থেকে দেখতেছি স্লো। ফোন দিলে বলে ভাইয়া কার্নিভাল চালান। শুক্রবার। হ্যাঁ, মানে ফোন দিলে বলে ভাইয়া শুক্রবার তো সবাই চালায় এই জন্য লোড। এটা কেমন কথা? আমার জন্য তো ডেডিকেটেড থাকে, তাই না? আপনি কি সবাই এলাকার নেট চালালে। চালাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, এলাকায় চালাচ্ছি ভাইয়া আমি তো। কার্নিভাল নেন, কার্নিভালে ভালো সার্ভিস দেয়। আমি কার্নিভাল চালাচ্ছি কার্নিভাল তো। ভালো। হ্যাঁ, ওই মানে আর ট্রাই করি নাই আর কি। আমার গ্রামের বাড়িতে কার্নিভাল আছে, বাট ঢাকায় না। আচ্ছা আচ্ছা। আচ্ছা, যাই হোক, কোত্থেকে জানি সমস্যা হচ্ছিল একটু বললে তাহলে আমি এখন থেকে শুরু করতাম। ভাই ওই যে স্টেবল ডিভিশনের পার্টটাই পুরোটা। আচ্ছা, স্টেবল ডিভিশনের পার্ট বলি, সেটা হচ্ছে যে স্টেবল ডিভিশনের সমস্যা হচ্ছে ও মিড জার্নির মতো আউটপুট দিতে পারে না, অত ভালো আউটপুট দিতে পারে না, এবং বাংলাদেশি ক্যারেক্টার জেনারেট করতে গেলে ও আরো খুব খারাপ অবস্থা হয়ে যায়, এবং বিভিন্ন অ্যাক্টিভিটি যদি থাকে সেটা সে সুন্দর করে পোর্ট্রে করতে পারে না। বাট ওর সবচাইতে পাওয়ারফুল পয়েন্ট যেটা হচ্ছে, ও হচ্ছে যে ইমেজ ইনপুট দিয়ে ওর মাধ্যমে অনেক কিছু জেনারেট করা যায়। যেরকম আমি রিসেন্ট কিছু কাজ করছিলাম, আমাদের প্রয়াত হচ্ছে যে হিরো ছিল জসিম, তারপরে ফরিদি সাহেব, অনেকে ছিল আর কি। তো ওনাদের যেরকম সুন্দর করে ওদের ছবি থেকে নতুন কিছু করা যায়, যেটা অন্য অন্য মিড জার্নিতে করা যায়, বাট মিড জার্নিতে কিছু প্রবলেম আছে, অত ভালো করে করা যায়, স্টেবল ডিফিউশনে করা যায়। আবার ওই যে আমি কিছু, তোমরা ওই যে দেখছো কিনা কিছুদিন ভাইরাল হয়েছিল যে আমাদের চোখগুলা 70% একটু ক্লোজ রাইট রাইট। করলে দেখা যায়, এইগুলো সব স্টেবল ডিফিউশন টেকনোলজি দিয়েই করা, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। এইগুলো আবার এটাতে করা যায়। স্টেবল ডিফিউশনে আরেকটা অ্যাডভান্টেজ হচ্ছে, আমি কোনো ইমেজ জেনারেট করার পরে স্টেবল ডিফিউশনে নিয়ে ওটাকে আরো শার্প আপ স্কেল করতে পারি। ওটার কোনো কিছু সমস্যা থাকলে, চোখ নাক কান এগুলো সমস্যা থাকলে, এগুলো হচ্ছে যে ইন পেইন্টিং এর মাধ্যমে এগুলো আবার ঠিক করা যায় সুন্দর করে। সো এটাও আমার রেগুলার লাগে। আর সবচেয়ে বেশি যেটা ইউজ করি আমি এখন, সেটা হচ্ছে ডালি। ডালি হচ্ছে যেটা আমরা অনেকে চিনি বিং বিং ইমেজ ক্রিয়েটর, অনেকে ডালি নামে চিনি, অনেকে হচ্ছে ক্যাপটিভিটি এর নামে চিনি, অনেকে কোপাইলট নামে চিনি। একই জিনিসই বিভিন্ন ভাবে নাম করা হয়েছে। তো ডালি ইউজ করার প্রথম কারণ হচ্ছে, ডালি হচ্ছে অনেক বেশি ক্রিয়েটিভ, মানে ও মানুষের মনের কথা খুব ভালো করে বোঝে এবং সেইভাবে সে আউটপুট দিতে পারে। আমি যদি একটা কাপল জেনারেট করি, যে একটা কাপল বই পড়তেছে, মানে একটা মেয়ে বই পড়তেছে, একটা ছেলে ফোন চালাচ্ছে, গ্রাফিক্স বসে ডিজাইন আছে, করে ও কি শুধু আসলে একদম লাখ লাখ টাকা এক্স্যাক্টলি আমরা কামানো? যেভাবে চাই মোটামুটি কাছাকাছি ওইরকমই কিছু একটা দেয়। ও বাকি দুইটা কিন্তু আচ্ছা। পারে না, পারে না বলতে দেয়, বাট উলট পালট হয়ে যায়। এই জন্য আমি করি কি, যে ডালিতে আমি হচ্ছে যে জেনারেট করি, করার পরে আমি স্টেবল ডিফিউশনে নিয়ে সেটাকে আবার ঠিকঠাক করি, করার পরে বাকি যে কাজগুলো থাকে এটা আবার ফটোশপে না, ফটোশপের এআই দিয়ে এটাকে ঠিক করি। করার পরে আবার যদি মনে হয় যে না এটা একটু সমস্যা হয়েছে বা কিছু হয়েছে, আবার স্টেবল ডিফিউশনে নেই, নিয়ে ওটাকে আবার রিজেনারেট করে একদম ফাইনাল আউটপুট দিই। এইটাই আমার হচ্ছে যে মূলত process। আর প্রম্পটিং যদি বলি, প্রম্পটিংটা হচ্ছে যে প্রথমত একটা তো বেস প্রম্পট দাঁড় করাইতে হবে, যে আমি কি চাই এটা বলতে হবে। প্রম্পট আসলে ওরকম না যে আকাশ থেকেও চলে আসবে। কারণ আমি কি চাই এটা আমি জানবো, এটা আমার পাঠ্যপুস্তক কেউ জানবে না, বা এআই নিজেও জানবে না যে আমি কি চাই। ওই জিনিসগুলোকে ফিক্স করতে হয় যে কথা কথা আমি হচ্ছে যে আমার তো বেশি মানে ফোন ইউজ করতেছে বা এই টাইপের ইমেজ যায় জেনারেট করতে হয় নগদের। আমার তো দেখা যায় যে অনেক সময় দেখা যায় বোরিং লাগে। তো তখন দেখা যায় যে হয়তো একটা স্কুলে, একটা ইউনিভার্সিটিতে কয়েকজন ফ্রেন্ড মিলে বসে আছে, তাদের একটা ছবি জেনারেট করতেছে, তখন বলে দিই যে একটা ইউনিভার্সিটিতে বাংলাদেশি স্টুডেন্টরা বা একজন কেউ ফোন ইউজ করতেছে, তারা হচ্ছে যে সিঁড়িতে বসে আছে, ব্যাকগ্রাউন্ডটা একটু ব্লার হবে, তারপরে হেয়ার স্টাইল এরকম হইতে পারে। এটা দেওয়ার পরে একটা ইমেজ জেনারেট করি। যদি এক্সপেক্টেড ভালো না পাই, দেন আবার হচ্ছে যে ওই সেম জিনিসটা নিয়ে চ্যাট জিপিটিকে বলি যে ভাই দেখ, আমি খুবই ইংলিশে উইক, আমি এগুলো বুঝি না, আমি লাইটিং টাইটিং অনেক কিছু বুঝি না, আমি এই যে প্রম্পটটা তোমাকে দিলাম, তুমি সুন্দর করে আমাকে বলে দাও, সাজায় দাও লাইটিং, এই আউটডোরে লাইটিংটা কেমন হইতে পারে,
তারপরে ইউনিভার্সিটি স্টুডেন্ট যদি বাংলাদেশি হয় তাদের হেয়ার স্টাইলটা কেমন হইতে পারে এটা তো আমি জানি না, তুমি আমাকে, ও তখন চ্যাট জিপিটি নিজেই একটা সাজেশন দিয়ে দেয়। যেমন কিছুদিন আগে কিছু ছবি জেনারেট করতে হচ্ছিল যে অফিসের ভিতরে অ্যাক্টিভিটি, তো অফিসের ভিতরে অ্যাক্টিভিটি মূলত যেটা দেখি যে অফিসে মিটিং হয়, অফিসে দুটা কলিগ বসে কফি খায়, এরকম হয় আর কি। তো আমি চ্যাট জিপিটি কে বললাম যে এগুলো তো ভেরি কমন, আনকমন কিছু করা যায় কিনা, তুমি আমাকে এমন কিছু জিনিস অ্যাক্টিভিটি দেখাও যেগুলো একটু আনকমন। তো কিছু জিনিসও সাজেস্ট করলো আর কি। তো আমি সেখান থেকে একটা পিক করে আবার প্রম্পট জেনারেট করে ছবিগুলো বানালাম। তো দেখা গেল যে ওই এমপ্লয়ীদের যে ছবিগুলো জেনারেট করতেছিলাম ওগুলো দেখতেও সুন্দর হইলো, একটু ডিফারেন্ট হইলো। এইভাবে আসলে কাজটা করতে হয়, মূলত প্রসেস এটাই, এর বাইরে আর কিছু নাই। আচ্ছা, থ্যাংক ইউ ভাই, আমি যেটা আসলে বুঝতে চাচ্ছিলাম ওটা পাই। থ্যাংক ইউ সো মাচ। তবে আরো অনেক কিছু আছে, যদি আপনি সময় দেন তখন আরো শিখবো। না আমিও তো প্রতিদিন শিখতেছি ভাইয়া, মানে আমার যেটা হয় যে আমি ভুল করি, মানে ভুল করতে করতে জিনিসটা শেখা হয়ে যায়। আমি সবচেয়ে বেশি প্যারা খাইতাম হচ্ছে যে ডালিতে ইমেজ জেনারেট করা যায় সুন্দর সুন্দর, বাট প্লাস্টিক ফেস আসে, ওয়াইলি ফেস আসে, তারপরে চেহারাগুলো দেখবা একটু কেমন জানি বেশি স্লিম হয়ে যায়, রাইট। অদ্ভুত রকমের চেহারা হয়ে যায়। তো এটা নিয়ে খুব প্যারা খেতাম। পরে সামহাও আর কি মিস্টেকেনলি আমি হচ্ছে যে আহ, ওই সেম ছবি নিয়ে ইয়াতে এমনি টেস্ট গ্রাফিক্স করা যখন ডিজাইন দিছি, করে কি পরে দেখে হয়ে গেছে, পরে ওই ওয়ার্ক ফ্লো নিয়ে এখন কাজ। আর কোনো কিছু না পারলে না জানলে ওটা কাউকে জিজ্ঞেস না করে আগে চ্যাট জিপিটি জিজ্ঞেস করা উচিত যে আমি ভাই আমি হ্যাঁ। পারি না, মানে প্রথমে আমি পোকা সেজে যাব যে তুমি যদি সেদিন যেমন আমি ট্রাই করতেছিলাম, আমি চ্যাট জিপিটি কে বলতেছিলাম যে আচ্ছা ধরো তুমি একজন ভালো লিরিসিস্ট, বাংলা বাংলাদেশে যত গান আছে সবকিছু তোমার জানাশোনা আছে, তো তুমি আমাকে একটা কাজী নজরুল ইসলামের স্টাইলে একটা লিরিক লিখে দাও, যেটা হচ্ছে যে রক ভার্সন বা কি ভার্সন হবে তাও জানি না, ওটা তুমি ঠিক করে দিবা। ও সুন্দর করে লিখে দিছে এবং আমার কাছে বেশ ভালোই লাগছে লিরিকটা, মানে এবং ও কাজী নজরুল যেভাবে লিখছেন ওনার শব্দ ভান্ডার থেকেই ছবিগুলো নিয়া ছবি বলতেছি ওয়ার্ড গুলো নিছে নিয়া লিরিকটা ইয়ে করে দিছে। আচ্ছা। রনক খান ভাই, হ্যাঁ বলতে পারেন, হাত তুলে রাখছে অনেকক্ষণ ধরে ভাই। ভাই হাত তুলে রাখলে তো হাত ইয়ে হয়ে যাবে, ব্যথা হয়ে যাবে। আচ্ছা, হাত নামা ফেলছে, সমস্যা নেই। জোস। সরি ভাই, অনেকক্ষণ ধরে হাত উঁচু করে তো হাত ব্যথা হয়ে গেছিল। আগে টিচাররা করতো এটা। এটা সত্যি Right, কথা ভাই, right. অনেকবার এই পানিশমেন্ট খাইছি। যাক, ভাই আমার কাছে হচ্ছে আমি যখন এআই ওইভাবে তো এখনো ইউজ করা শিখিনি বা এখনো ওইভাবে করে প্র্যাকটিস আসেনি, তো আমার কাছে দুইটা জিনিস অনেক প্রবলেম মনে হয়। সেটা হচ্ছে, এক হচ্ছে ধরেন যখন কোনো ডিজাইন আমি আউটপুট নেব বা কোনো ছবি জেনারেট করব, তখন যদি ক্যারেক্টার গুলো বাংলাদেশি হয়ে থাকে সেক্ষেত্রে ওরা করে কি হয়তো বা মানে এনভায়রনমেন্টটা একটু বাংলা টাইপের রাখে, বাট যেই মানুষটা এটা হচ্ছে চাইনিজ বা এই ধরনের অন্য অন্য জাতির দিয়ে দেয়। কারণ এইখানে আমি কি করতে পারি ভাইয়া? আমি সরি, আমি বিষয় বলতে পারতেছি না, বাট আপনি যদি আমি বুঝতে পারেন বুঝছি, তাহলে। মানে চেহারাটা একটু মানে অন্যরকম হয়ে যায়। এটা কোন হ্যাঁ, মানে এআই যে বাংলাদেশি ট্রাই করছে? মানুষের সাথে মেলে না আর কি, দেখা গেল চাইনিজ হয়ে গেছে অথবা অন্য কোনো জাতি টাইপের হয়ে গেছে, এরকম লাগে। এটা কোন এআই ছিল? আমি আমি হচ্ছে ইউজ করছি, মিডজার্নি ইউজ করছি, আইডিওগ্রামটা ইউজ করছি। আইডিওগ্রাম আচ্ছা, বিষয়ে মিড জার্নিতে তো এটা প্রবলেম হওয়ার কথা না। মিড জার্নিতে যদি আমি লিখি যে বাংলাদেশি, ও বাংলাদেশিই দিবে, হয়তো Right. সর্বোচ্চ হলে ইন্ডিয়ান একটা ভাইব থাকবে, আচ্ছা সর্বোচ্চ হলে ইন্ডিয়ান ভাইব থাকবে, এটা হওয়ার কথা না। আর আইডিওগ্রামে যেটা হচ্ছে যে আইডিওগ্রাম তো খুব বেশি পাওয়ারফুল ইয়া না, আইডিওগ্রাম কিন্তু টাইপোগ্রাফির জন্য এখন পর্যন্ত ভালো আর কি, আমার কাছে ভালো লাগে। তো মিড জার্নি একমাত্র মানে বাংলাদেশি ভালো খুব ভালো করে চেনাই, মিড জার্নি ডালি দুটাই। তাহলে আমার হয়তো মনে আমি হয় এখানে প্রম্পটটা আসলে ঠিক মতো লিখিনি, এরকম কিছু হতে পারে। ফর্মটা ছিল হয়তো এরকম, লিখবেন যে বাংলাদেশি বা এরকম কোনো কিছু। অবশ্য বাংলাদেশি লিখলে আবার এক ঝামেলা, গুগলে যদি বাংলাদেশি লিখি দেখবেন যে বেশিরভাগই গরিব দুঃখীদের ছবি,
হ্যাঁ, এইটা হচ্ছে বড় সমস্যা। ভাই মানে লুঙ্গি ও টুঙ্গি পরে আমি একটা প্রফেশনাল মানে একটা আউটপুট চাচ্ছি, সেটা আসবে না। একটা মুরব্বী মানুষ দেখা যায় বাজারে বসে আছে একটা লাঠি নিয়ে, এরকম। এইটা এটা এটা প্রবলেমটা হচ্ছে যে আমাদের তো দেশের মানে কালচারটাই এরকম, মানে ওদের যখন ট্রেন করা হয়েছে ওরা তো অনলাইনের ছবিগুলো দিয়েই হয়তো করছে। সো অনলাইনে যে ছবিগুলো অ্যাভেলেবেল থাকে, আমাদের বেশিরভাগই ছবি দেখবেন যে অনলাইনে বিভিন্ন খবরের ছবি, যে অমুক খুন হয়েছে, অমুক এটা হয়েছে, অমুক ঝামেলা, এই ঝামেলা, মানে বিভিন্ন ঝামেলার ছবি বেশি গুগলে। তো আর গরিবদের ছবি বেশি, এই কারণে ও এটা করে। বাট এই ক্ষেত্রে কিছু ইয়ে আছে, আপনি যদি বলে দেন যে স্মার্ট অথবা মডার্ন এই টাইপের ওয়ার্ড যদি ইউজ করেন, সেক্ষেত্রে সে আবার সুন্দর সুন্দর ইয়ে দেয়। আচ্ছা ভাইয়া, আরেকটা যেটা হচ্ছে হ্যাঁ অবশ্যই অবশ্যই, বলেন বলেন। মিড জার্নির ভার্সন 6 যেটা, আচ্ছা এইটাতে বাংলাদেশি ইমেজ জেনারেট একটু ঝামেলা হয়। ঝামেলা হয় বলতে একটু অদ্ভুত অদ্ভুত ছবি আসে। বাট 5.2 যেটা, ওটাতে ট্রেনটা ভালো হয়েছিল, তো ওইটাতে একটু বেটার আসে। আবার 6 এ অ্যাডভান্টেজ হচ্ছে 6 টা ভালো বোঝে, 5.2 যেটা ভার্সন ওটা আবার একটু কম বোঝে। মানে এইগুলো মিলাই জিলাই করতে হয়, একবার 5.2 দিয়ে জেনারেট করতে হয়, 6 দিয়ে আবার জেনারেট করতে হয়, করে দেখতে হয় যে কোনটাতে বেটার আসতেছে। আচ্ছা 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 ভাইয়া। আচ্ছা, আমি তোমার আরেকটা লিংক দিছি, আমরা কাইন্ডলি ওইটাতে জয়েন হয়ে যাই, কজ এইটা 4 মিনিট পর বন্ধ হয়ে যাবে। এই মিট বুঝছো আগে ফ্রি ছিল, বন্ধ হয়ে যায় হ্যাঁ ভাই, এখন এই যে আপনি যেটা বলছেন আর কি। ফোন দেখছে। হ্যাঁ, এইরকমই হবে, প্রথমে লোভ দেখাবে, তারপর আচ্ছা ঠিক আছে, ওকে জয়নিং। আমি এই যে ভাই এখানেই লিংক দিয়ে দিছি চ্যাটে। হ্যাঁ হ্যাঁ যে টপিকে ছিলাম সেটা কি সেটা বলো। আচ্ছা, ওই টপিকটা মেবি হচ্ছে ছিল মিড জার্নির কেন স্মুথ হয়, এরকম টাইপ কিছু ও একটা ছিল। হ্যাঁ হ্যাঁ, ওই যে ওটা বললাম আর কি, যে মিড জার্নি বাংলাদেশি যেটা আর কি, ওই যে ভাই, লিখতে আমার হবে আর একটা মডার্ন। কোশ্চেন ছিল। হ্যাঁ বলো বলো। একটা যে কোনো একটা ইমেজ জেনারেট করার জন্য যে প্রম্পট আমরা লিখি, এইটা কিভাবে এই দিক থেকে আমি নিজের স্কিল আপ করতে পারি, বা তারে বুঝাইতে পারি কিভাবে ভালোভাবে, যাতে ওইটি আমার একবার দুইবার তিনবারের ভিতরে আমি যেটা চাচ্ছি ওইটি সেটা বের করে দিতে পারে। মানে প্রম্পটের ক্ষেত্রে আমি নিজের স্কিলটা কিভাবে বাড়াইতে পারি, কারণ প্রম্পট লেখাটা আমার কাছে মনে হয় একটা স্কিল। কারণ আমি যদি এর বুঝাইতেই না পারি যে আমি কি চাচ্ছি, এই তাহলে ও দেবে কিভাবে? ক্ষেত্রে আমি দুইটা জিনিস করতাম। ভাইয়া সাউন্ড সাউন্ড আচ্ছা চলে গেছে। হ্যাঁ এবার আসছে। হ্যাঁ এখন শোনা যাচ্ছে? হ্যাঁ 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 কি একটা আচ্ছা, আমি দুইটা জিনিস করতাম আগে। সেটা হচ্ছে যে প্রথম যেটা হচ্ছে যে আমি বিভিন্ন গ্রুপে অ্যাড ছিলাম, বিভিন্ন এআই যে গ্রুপগুলো আছে ওয়ার্ল্ড ওয়াইড যেগুলা, তো দেখতাম অনেকেই প্রম্পট শেয়ার করতো, ছবি টবি শেয়ার করতো। আর একটা যেটা হচ্ছে যে আমি যখন প্রম্পট লিখি, লেখার পরে রেজাল্টটাকে দেখি, ইনিশিয়াল একটা প্রম্পট লিখে সঙ্গে সঙ্গে রেজাল্ট দেখি, তখন আমি ফাইন্ড আউট করি যে আমি কি চাচ্ছি এই ইমেজের ভিতরে কি নাই, এবং আমি কি চাচ্ছি না যেটা এই ইমেজে আছে। তো দেখা গেল যে আমি চাচ্ছি একটা মুসলিম একটা মানুষ, যার হচ্ছে যে মাথায় টুপি থাকবে বা পাঞ্জাবি থাকবে, বাট আসছে একটা মডার্ন। শুরুতেই আমি ওটা ফাইন্ড আউট করে ফেললাম, তখন আমি ওইভাবে প্রম্পটটা লিখে দিলাম। তারপর হয়তো আমি চাচ্ছি যে আহ, সে কোথাও হয়তো রেস্টুরেন্টে বসে আছে, বাট ও দেখাচ্ছে যে বাইরে কোথাও বসে আছে, আমি আবার সেটা সুন্দর করে বলে দিলাম। আমি আবার চাচ্ছি যে সে বসে আছে রেস্টুরেন্টের সোফায় চেয়ারে না কোথায়, তখন আবার সেটা সুন্দর। মানে কয়েকটা স্টেপ আস্তে 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 এগুলো বিল্ড করতে হয়। মানে শুরুতে হয়তো একটু ইয়া হবে, আমরা যেরকম ডিজাইন শিখছি না, যে মানুষের কাজগুলো আগে দেখি রাইট। যে ওরা কিভাবে কাজগুলো করছে, তো এখানেও তাই। কপি করতাম আমরা অনেক বড় বড় ডিজাইনারদের। থ্যাংক ইউ ভাইয়া। রব ভাইয়ের মাইক আবার চলে গেছে। ভাই ইন্টারনেটে মেবি প্রবলেম আছে। হ্যাঁ হ্যাঁ, প্রবলেম করতেছে। আচ্ছা, মাইকের যে নামটা জানতে চাইছেন, আমি আপনাকে দিচ্ছি এখন। আচ্ছা, রব ভাই আসতেছে, আই গেস নেটের প্রবলেম। সো আমাদের সাথে এখন আছে অর্জুন দাও আছে আমাদের সাথে।
সো যদি দুটি বাক্য আমাদের জন্য বলতেন, দুটি শব্দ। ওহ, আই এম সো সরি অ্যাকচুয়ালি, মানে যেটা হয়েছে যে বাসার ল্যান্ড কানেকশনটা ঝামেলা দেখে মোবাইল ডেটা হুম কানেক্ট করছিলাম, ওটাতে হুম। বারবার কল আসতেছে আর লাইন কেটে যাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, না প্রবলেম নেই ভাইয়া। আচ্ছা, এখন যেটা বলতেছিলাম ওইটাই আর কি, মানে হুম, প্র্যাকটিসের মধ্যে থাকতে হবে। থাকলে নিজেই তখন বোঝা যাবে যে কি ওয়ার্ড দেওয়া যাবে, কি ওয়ার্ড দেওয়া যাবে না। আর একটু নিজের ভোকাবুলারি, মানে ইংলিশ ভোকাবুলারি গুলো ইয়ে করতে হবে। বিশেষ করে লাইটিং কি ধরনের হইতে পারে, তারপরে হচ্ছে যে ড্রেস গুলো মানুষের কেমন হয়, অথবা যদি আমি ইলাস্ট্রেশনে যাই, কোনো বড় কোনো গ্রাফিক্স আর্টিস্টের ডিজাইন কাজগুলো কেমন হয়, ওই স্টাইল গুলো কেমন হয়, এগুলো নাম জানা, মানে বিভিন্ন ইনফরমেশন গুলা একটু জানতে হবে। হয়তো অনেক সময় মনে থাকবে না, এগুলোর জন্য চাইলে একটা এক্সেল শিট বানাইতে পারেন আপনারা। একটা হেয়ার স্টাইলের জন্য এক্সেল শিট থাকলো, একটা ড্রেসের জন্য এক্সেল শিট থাকলো, তারপরে বিভিন্ন এক্সপ্রেশন, স্যাড, ইমোশন, কাঁদতেছে, হাসতেছে, দৌড়াইতেছে, এইগুলো একটা এক্সেল শিট থাকতে পারে। এইগুলা শুরুর দিকে প্যারা হবে, বাট যখন করতে থাকবেন না তখন দেখবেন যে আপনার জন্য ইজি হয়ে যাবে, তখন রাইট। প্রবলেমটা হবে না। আচ্ছা, আর আর কারো কোনো প্রশ্ন আছে? কাইন্ডলি সবাই প্রশ্ন করতে পারেন আমাদেরকে, নর্মাল যে কোনো ধরনের প্রশ্ন। সবাই কি লাজুক? কেউ কথা বলতে চায় না? তন্ময় ভাই, আর কে কে আছে? অর্জুন দা তো একবারে মিউটে চলে গেছে। আমাদের কি কি প্র্যাকটিক্যালি কিছু দেখানো সম্ভব? প্র্যাকটিক্যালি আচ্ছা, রফ ভাই প্র্যাকটিক্যালি দেখতে চাচ্ছে। প্র্যাকটিক্যালি তো মানে আমার অফিসে পিসি হলে জিনিসটা ভালো হইতো। লেট মি চেক, দেখি কি আছে। আচ্ছা ভাইয়া, আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, শিওর শিওর করেন। আচ্ছা ভাইয়া, যে ডিজাইনের যে কনসেপ্ট, এইটা মানে কিভাবে ইমপ্রুভ করা যায়, যদি কিছু টিপস দিতেন। মানে অনেক ক্রিয়েটিভ ডিজাইন, মানে ক্রিয়েটিভ কনসেপ্ট কিভাবে ক্রিয়েট করা যায়, এটা নিয়ে যদি কিছু বলতেন। ক্রিয়েটিভ কনসেপ্ট নিয়ে তো এখানে অনেকেই আছে, অনেকেই হয়তো বলতে পারবে, বাট আমার কাছে যেটা মনে হয় যে আপনি যদি খুবই মানে একদম শুরু করছেন, সেক্ষেত্রে সবাই যেটা বলে আমিও যেটা বলি, সেটা হচ্ছে যে অন্যের কাজগুলো দেখা, যে যেগুলো আপনার ভালো লাগে সেগুলো একটু প্র্যাকটিস করা, রিক্রিয়েট করা, সেটা হোক ন্যাশনাল ইন্টারন্যাশনাল যাই হোক আর কি, যে কাজই ভালো লাগবে আর কি। তারপরে বিভিন্ন স্টাইল যদি থাকে, যে আপনার যেমন আহ, কিছু থাকে না যে মিনিমাল স্টাইল বা এইগুলা কিভাবে কাজ করে, এইগুলো নিয়ে যদি একটু পড়াশোনা করেন। তারপরে যদি আপনি অ্যাডভার্টাইজিং এর মানুষ হন, তাহলে দেখতে পারেন যে পৃথিবীর বিখ্যাত বিখ্যাত অ্যাড গুলা, এগুলোর মিনিংটা কি, এগুলো কি পারপাসে বানাইছে, অনেক সময় অ্যাড দেখে বোঝাও যায় না, পরে এগুলো করে পিছনে কি যদি একটু আসলে পড়াশোনা লাখ করেন, লাখ টাকা তখন বুঝবেন কামানো যে যায়? পেছনের মিনিং গুলা কি। এগুলো আমার নিয়ে উত্তরটা মানে থাকবে প্রথমে হ্যাঁ, রিক্রিয়েট করেন, তারপরে কিন্তু দেখবেন আপনার না। নিজের ভিতরে না একটা কিছু হ্যাঁ তৈরি হয়ে গেছে। মানে কোনো কিছু দেখলেই মনে হবে যে একটু ডিফারেন্ট ওয়েতে দেখবেন। ট্রু। এভাবে আগাইতে পারেন আস্তে আস্তে। আর সবাই যেভাবে ভাবতেছে সেভাবে না ভেবে আপনি একটু উল্টা ভাবে একটু ট্রু। ভাববেন, একটু সময় দেবেন। যে কোনো কোনো ব্রিফ আসলে, ব্রিফের ওই প্রোডাক্ট আসলে প্রোডাক্ট নিয়ে একটু অ্যানালাইসিস করতে হবে। মানে প্রোডাক্ট আসার সাথে সাথে আমি প্রোডাক্টের ছবি নিয়ে বসাই দিলাম তা না। প্রোডাক্ট কি কাজ করে, প্রোডাক্টের একটা ডেসক্রিপশন থাকে, ও মানুষের কি উপকারে লাগতে পারে, ওটাকে কিভাবে ইনকর্পোরেট করা যেতে পারে মানুষের ইয়েতে। মানে ডিজাইন তো এরকম না যে একটা কালারফুল ইয়ে করে দিয়ে দিলাম, অ্যাকচুয়ালি এটা যারা দেখবে, টার্গেট অডিয়েন্স কারা, তারা আসলে কিভাবে দেখবে, এই জিনিস বিভিন্ন কিছু জিনিস আছে, প্রিন্সিপালস আছে, এগুলো একটু টুকটাক মাথায় রাখতে হয়। বাট আপনি যদি একদম শুরু করছেন এরকম হয়, আপনি আপাতত খালি কাজ দেখেন, কাজ করেন, রিক্রিয়েট করেন। আমার বাসার পিসি এত পাওয়ারফুল না, তো না হলে হয়তো ওটা দেখাতে পারতাম।
বুঝতে পারছি। ট্রাভেল আচ্ছা, বাপ্পি কুমার ভাই হাত তুলে রাখছে অনেকক্ষণ ধরে। ভাই হাতটা নামায় কথা বলা শুরু করে দেন। জি ভাই। আচ্ছা, আমি কিছুদিন যাবত একটা প্রবলেম ফেস করছি, সেটা হচ্ছে আমি আর কি একটা প্রজেক্ট বেসে একটা ব্র্যান্ডের সাথে কাজ করতেছি। তো ওদের ডাইনামিক কিছু অ্যাড যায়। তো ওরা রিকমেন্ড করে যে এক টাইপেরই মানে ক্যারেক্টার থাকবে। তো বাট আমি যখন এআই দিয়ে ওইটা তৈরি করতে যাচ্ছি, বাট এক টাইপের ক্যারেক্টার পাই না। এই এক টাইপের ক্যারেক্টার কিভাবে তৈরি করা যায়? এক টাইপের বলতে মানে ফেসটা একই থাকবে বা একজনই দুই তিন ভাবে দেখাবে। আচ্ছা, কথা মাঝখানে ভেঙে গেছিল, যতটুকু বুঝছি সেটা হচ্ছে যে মানে কোনো ডাইনামিক কোনো একটা অ্যাড করছেন যেটাতে চেহারা সেম থাকবে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এটা যদি যেহেতু ডাইনামিক মানে ভিডিওর কাজ, তাই না? জি সো জি। এখানে যেটা হচ্ছে যে যেটা করতে পারেন, ওই ফেস সোয়াপ কিছু এআই আছে, আচ্ছা ও যখন ওটা দিয়ে ফেসটা সোয়াপ করা যেতে পারে। আর একটা যেটা হচ্ছে যে এখনো যে লুমা এআই আসছে, তারপরে আসছে ওই যে জেন 3 আলফা রানোয়ের, এগুলাতে মোটামুটি 10 সেকেন্ডের ভিডিও দেয়। তো আপনি চাইলে কোনো একটা ইমেজ বানাইলেন, বানানোর পরে ওই ইমেজটা লুমা অথবা জেন 3 মানে রানওয়ের জেন 3 ওগুলোতে বসায় প্রম্পট লিখে ছোট ছোট কিছু ক্লিপ বানাইতে পারেন। ওই ক্লিপগুলো জোড়া দিয়ে হয়তো একটা ডাইনামিক বানাইতে পারবেন। বাট অ্যাকচুয়ালি ভাইয়া, কনসিস্টেন্সি হুম 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 হ্যাঁ অ্যাকচুয়ালি হচ্ছিল আমি তো গ্রাফিক ডিজাইনার, সো মানে ওরা হচ্ছিল মোশন মোশন নিয়ে কাজ করে। আমি জাস্ট মনে করেন দুইটা তিনটা সিন তৈরি করে দেব, তো ওই সিনটাকে ওরা মোশন করবে। তো আমার তো হুম হুম ভিডিওর হুম। দিকে যাওয়া লাগবে না, আমার জাস্ট পিকচারটা তৈরি করতে হবে এবং একটা মানে কি বলে এটা অ্যাড তৈরি করতে হবে যেটা নিয়ে ওরা পরে মোশন করবে। তো ওদের রিকোয়ারমেন্ট থাকে যে একটা ব্যক্তি বা একই ফেসের সে একটা কাজ করতেছে, আবার অন্য সিনে সেই একই ব্যক্তি অন্য একটা কাজ করতেছে। তো এই ধরনের কাজে আর কি প্রবলেম ফেস করছে অনেক। এইটাতে যেটা করতে পারেন, এটা ফেস সোয়াপ নামে এআই আছে, ঠিক আছে? আচ্ছা গুগলে সার্চ করলে অনেক অনেক ধরনের এরকম ফেস সোয়াপ এআই আছে, ইভেন অ্যাপও আছে, মানে ফোনের অ্যাপেও কিছু এগুলো করা যায়। তো যে কোনো কারো একটা ভালো চেহারার বা যেরকম চেহারা চাচ্ছেন একটা ছবি নেবেন, নিয়ে ওই সেম চেহারা দিয়ে আপনার যে মডেলগুলো জেনারেট করছেন, যে হিউম্যান ক্যারেক্টার জেনারেট করছেন, ওগুলোতে ফেস সোয়াপ করে দেন, তাহলে তো হয়ে যাচ্ছে। একদম 100% হবে না, বাট 80% মিলে তো। আচ্ছা। এই ক্ষেত্রে চ্যালেঞ্জিং হচ্ছে যেটা, আপনি যখন বেজ মানে প্রথমে যে ইমেজটা বা যে লোকটা বানাচ্ছেন, জি ওর জি হচ্ছে যে বানানোর পরে পরেগুলো যেগুলো বানাবেন ওর সাথে মিল রাখার চেষ্টা করবেন। ও যদি একটু হ্যাংলা হয় বা একটু স্লিম হয়, তাহলে ওই প্রম্পটে পরের যেটাতে বানাচ্ছেন ওটা তো লিখবেন স্লিম। ওর হেয়ার স্টাইল যদি একটু মানে একটা ফিক্সড কিছু হয়, তাহলে পরের যেটা বানাচ্ছেন ওটা তো হেয়ার স্টাইল গুলো ফিক্স করে দেবেন। এরপরে না আপনার চেহারা মিলানোর বিষয়, চেহারা মিলাবেন ফেস সোয়াপ এআই দিয়ে। আচ্ছা আচ্ছা। আর একটা প্রশ্ন, সেটা হচ্ছে আমরা অনেক সময় বিভিন্ন ওয়েবসাইট থেকে ইমেজ নেই, শাটার স্টক আছে, তারপরে যে ইমেজ বাজার আছে। তো ওইখান থেকে নিলে তো অনেক ব্র্যান্ডের ক্ষেত্রে অনেক কপিরাইটের প্রবলেম হয়, কারণ আমরা তো অনেক সময় ফ্রিতেই নিচ্ছি নাকি। তো আমি কিছুদিন যাবত একটা কাজ করতেছি, সেটা হচ্ছে ফ্রিপিকে একটা অপশন দিচ্ছে যে রি ইমাজিন করা যায়, মানে একটা ইমেজ থেকে আরো ইমেজ মানে ইমেজ তৈরি করা যায়। তো ইমেজ সেম থাকে, জাস্ট ফেসটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এই ক্ষেত্রে কি কোনো প্রবলেম করে বা কপিরাইটের কোনো প্রবলেম আসতে পারে? ভাইয়া কি আছে? আমি আছি, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। তো আচ্ছা, ফ্রিপিকের যে রিইমাজিন, জি ওইটা জি। ওইটা ইউজ করতে পারেন। ওইটা কিছুটা ওই মডেলেই কাজ করে, ফেস সোয়াপ করে দেয় ও নিজেই। তারপরে হচ্ছে যে ওই ক্যারেক্টারটা সিমিলার রাখার চেষ্টা করে ওটা। বাট ওই ফ্রিপিকের এআইটাও অত বেশি পাওয়ারফুল না, মানে ওদের কিছু ঝামেলা আছে, হ্যাঁ কালার হ্যাঁ টালার এইসবে আছে ফ্রি আবার। পিকেটটা মজা আছে যে ভাই আব্দুর রব ভাই, কিছু কিছু সমস্যা করে, যেমন হাতের মধ্যে মনে করেন যে রান্না করতেছে, কোন একটা ফ্রাই প্যান আছে বা কোনো কিছু আছে, ওটাকে ওরা চেঞ্জ করে দেয় দেখলাম, কিন্তু কোয়ালিটিটা ভালো আনে। যেমন এটাতে একটা হেল্প হয়, আমরা সারাষ্ট্রের ছবি নোহার দিয়ে ডাউনলোড করি না ভাই, জি ওরা কি হুম করে ওই ছবিটাকে মনে করেন যে ওই ছবিটা আছে ব্রিটিশ কেউ কোন একটা মহিলা বা পাকিস্তানি, ওইটাকে যদি আমরা আয়না যদি লিখে দেই যদি হ্যাঁ ইন্ডিয়ান, সে সেম ভাবে সেম স্টাইলে ছবি বানায় দেয় বাট ইন্ডিয়ান ফেস দিয়ে। হ্যাঁ
আমি এইটাই বলছি যে আমরা মনে করেন এই ইংলিশ ছবিটাকে যখন আমরা ইন্ডিয়ান বা বাংলাদেশি কালচারে বানাবো, আমাদের কিন্তু সবকিছু সেম থাকবে, বাস ফেসটা চেঞ্জ হচ্ছে। এতে পরবর্তীতে মনে করেন কোনো ধরনের কপিরাইট প্রবলেম বা অন্য কোনো প্রবলেম কি আসতে পারে? কারণ যেহেতু আমরা ডিজাইন গুলো ব্র্যান্ডের জন্য করতেছি। আচ্ছা, এখন যেটা হচ্ছে যে আপনি কি ফ্রি পিক থেকে ডাউনলোড করছেন ইমেজ, এরকম কিছু বলতেছেন? না না না, মনে করেন শাটারস্টক থেকে আমি একটা ক্যারেক্টারের ইমেজ নিলাম, তো নিছেন, হ্যাঁ, ফিলিপিকে আমরা করি কি সেই ইমেজটা ফিলিপিকে দেই এবং ফিলিপিকে জাস্ট ফেসটা চেঞ্জ রি-ইমেজিন করে করেন, দেয়, বাদ বাকি সব সেম থাকে। সব সেম থাকে, হ্যাঁ বুঝছি। হ্যাঁ না এটা কপিরাইট সমস্যা হওয়ার আচ্ছা ফ্রি পিক তো আবার ওরা তো আবার ইয়ে করে, 3টা মনে হয় ফ্রি করতে দেয়, এরপরে মনে হয় কয়েকটা জানি চার্জ করে আর কি প্রো না, প্ল্যানে। সেক্ষেত্রে মনে করেন আমার প্রিমিয়াম নেওয়া আছে, ওইটা প্রবলেম নেই, বাট আমি তাহলে তো প্রবলেম, তাহলে কপিরাইট ইস্যু হবে কেন? তাহলে তো কপিরাইট ইস্যু হওয়ার কথা না। যেমন শাটারস্টকের কপিরাইট আমি বলি, শাটারস্টক হ্যাঁ অনেকদিন ইউজ করছি, তো শাটারস্টকে যেটা হচ্ছে যে ডিজিটাল প্ল্যাটফর্মে একটা ভিউ থাকে যে এত বার দেখানো যাবে, আবার প্রিন্টিং এর সেকশন ইয়েতে গেলে আলাদা আলাদা একটা লাইসেন্স থাকে, ওটা আবার নিতে হয়। তো রাইট। বাংলাদেশে আমরা তো মানে এত কিছু মেনটেন করি না, আমরা যেটা হচ্ছে যে ওই ডিজিটাল ইউজের জন্য ওটা নিয়েই প্রিন্ট করতেছি, ওটাই করতেছি। এখন যদি আপনি যেটা একটা সুন্দর প্রশ্ন করছেন যে ওরা যদি ইউজ করতে কপিরাইট ইস্যু হবে কিনা, ওই টার্মস এন্ড কন্ডিশন গুলো দেখেন, ওই ফ্রি পিকের ওখানে আসলে লাইসেন্সে কি বলা আছে যে ওরা করতে দিবে না দিবে না। ফ্রি পিক প্রিমিয়াম বা প্রো যেটা ইউজ করতেছি ওটা আসলে কতটুকু লাইসেন্স পর্যন্ত দিচ্ছে। আমার জানা মতে যে ওদের প্রো নিলে তো এরপরে আর কোনো লাইসেন্সের কিছু নাই, ওদের কি এক্সক্লুসিভলি কোনো কিছু ডাউনলোড করা যায় যেটা একবারে কিনে নিলাম, এরকম তো মনে কিছু নাই। না 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 আমি যতদূর এরকম তো কিছু নাই, ওদের তো একটাই প্ল্যান, সেটা হচ্ছে প্রো প্ল্যান, এরপরে কিছু নাই। কিন্তু শাটারস্টকে তো অনেকগুলো প্ল্যান থাকে, যেরকম আমি চাইলে একবারও কিনে নিতে পারবো, আমি চাইলে বেশি টাকা দিয়ে ওই প্রিন্ট ভার্সনের জন্য কিনে নিতে পারবো, আবার চাইলে শুধু স্ট্যান্ডার্ড যেটা এই আমরা ডিজিটাল ইউজ করি এইগুলো আর কি। আমার মনে হয় না কপিরাইট খুব এখানে প্রবলেম ক্রিয়েট করবে। আর আপনি তো ছবি নিয়ে এখানে ফেস সোয়াপ করতেছেন আরেকজনের, তো হ্যাঁ যার ফেস দিয়ে ফেস সোয়াপ করতেছেন তার থেকে পারমিশন নেন, অথবা আপনি ওই মিড জার্নিতে একটা ফেস বানানোর পরে ওই ফেস দিয়ে ওটা সোয়াপ করে দেন, তাও হয়। কোনো এখানে কপিরাইটের অত প্রবলেম থাকার কথা না। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। ওয়েলকাম ভাইয়া। জোস, আর কারো কোনো প্রশ্ন আছে? রব ভাই, কি অবস্থা আপনার? অফিসের দিনকাল কেমন যাচ্ছে? নগদের কাজকর্ম অল ওভার সবকিছু? যেটা হয়েছে শুরুর দিকে চ্যালেঞ্জিং ছিল, কারণ অ্যাকচুয়ালি এই জায়গাটাতে গাইড করার মতো কেউ ছিল না, তো মানে হুম যেটা হয় যে আমি তো মানে ডিজাইন ইন্ডাস্ট্রিতে আছি 12 বছর ধরে, কিন্তু হুম হঠাৎ হুম হুম। করে এআই ডেডিকেটলি চলে গেছি, এখানে মানুষের হেল্প পাওয়াটাও একটু টাফ ছিল। ট্রু। তো শুরুর দিকে চ্যালেঞ্জ ফেস করছি, বাট আলহামদুলিল্লাহ এখন আর ওই জিনিসটা হচ্ছে না। এখন বেশ সুন্দর করে নিজের মতো করে কাজ করতে পারতেছি। তারপরেও কোনো চ্যালেঞ্জ বা কোনো ঝামেলা হইলে সেটা আমরা টিমে ডিসকাস করি, সলিউশন করার চেষ্টা করি, টিম ওয়ার্ক যেভাবে করে আর কি। তারপরেও প্রবলেম সলভ না হলে আমার হাতে তো এআই আছে, এআইকে জিজ্ঞেস করি যে এই প্রবলেমে পড়ছি, এতে সলিউশন কি হইতে পারে, ও তখন একটা আচ্ছা হয়তো সাজেশন দেবে। এখন এখন আমার ফোকাসটা হচ্ছে ভিডিওর দিকে। ভিডিও জেনারেশন এআই যেগুলো আসতেছে এইগুলা কতটুকু, এগুলো খুব এক্সপেন্সিভ হয়ে গেছে, এটা হচ্ছে প্রবলেম। মানে সেটাই, সাবস্ক্রিপশন। এটা সাধারণ সাধারণ যারা ইউজার বা তাদের জন্য অ্যাকচুয়ালি এটা ঝামেলা হয়ে যাবে। আর বেশিরভাগ এআই টুলস ডলারে পে করতে হয়, অনেকেই আছে যে ডুয়েল কারেন্সি বা এগুলো নাই বা পেওনের কার্ড নাই, তাদের জন্য এগুলো প্রবলেম ফেস করতে হচ্ছে। একটু চ্যালেঞ্জিং টাইম হচ্ছে, বাংলাদেশে থেকে এটা হচ্ছে। আবার অনেক এআই লঞ্চ করছে বাংলাদেশে অ্যাভেলেবল না, যেমন ফেসবুকের যে মেটাটা, এটা এখনো ওইভাবে হ্যাঁ, ইয়ে হয় নাই। বাংলাদেশে অ্যাভেলেবল হয়নি। তারপরে চাইনিজ একটা এআই, খুব পাওয়ারফুল একটা এআই লঞ্চ করছে, যেটা সেদিন ট্রাই করার চেষ্টা করলাম, কিন্তু ওটা চায়নার ইয়ে লাগবে, নাম্বার লাগবে, এগুলো ওরা করতেছে আর কি। তো এইগুলো আমরা চ্যালেঞ্জ ফেস করতেছি, হয়তো চাইলে অনেক কিছু করতে পারতেছি না। আর রাইট। আরেকটা যেটা বাধা হচ্ছে সেটা পিসি কনফিগারেশন, বা একটা ভালো পিসি বানাতে গেলে এখন অনেক টাকা লাগে। ভালো তো কথা। আমার আরেকটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে এআই এর জন্য আপনার মানে কি টাইপের পিসির দরকার হয় বা স্পেসিফিকেশনটা কি লাগে?
এআই এর জন্য অ্যাকচুয়ালি স্পেসিফিকেশন আমারটা যদি বলি, আমি আসলে সত্য কথা বলতে উইন্ডোজের এই জিনিসগুলো একটু কম বুঝি। মানে আমি উইন্ডোজ ইউজার ছিলাম না। আমি ম্যাকে ছিলেন। 2014 সাল থেকে অ্যাপেল ইউজার ছিলাম। তো এআই এর জন্যই কনভার্ট হয়ে গেছি উইন্ডোজে। কারণ উইন্ডোজে আসলে কিছু এআই আছে যেটা এনভিডিয়ার জিপিইউ সাপোর্ট করে। এনভিডিয়া আচ্ছা আবার ম্যাকের সাথে নাই, এই কারণে। আচ্ছা, যেটা হচ্ছে যে আমার পিসি যদি কনফিগারেশন বলি, এখন একটা 64 জিবি র্যাম আছে, ওই DDR5 সম্ভবত এটা। তারপরে এটার গ্রাফিক্স কার্ডটা আমি একদম মানে রিসার্চ করেই কিনছি, এবং ওটাতে কোনো কম্প্রোমাইজ করি নাই। সেটা হচ্ছে যে 4090 RTX, এটা এনভিডিয়ার মানে সবচেয়ে পাওয়ারফুল গ্রাফিক্স কার্ড ইউজ করতেছি। প্রসেসর 409 হচ্ছে নাইস। i9 এর লাস্ট লেটেস্ট যেটাই আর কি ভার্সন, ওটা ইউজ করতেছি। আমি স্পেসিফিক বলতে পারতেছি না। আমি এগুলো হচ্ছে যে জাস্ট আইটি কে বলে দিছিলাম যে আমার সবকিছু লেটেস্ট লাগবে, এই লাগবে, এর মধ্যে আপনারা করে দিন। খালি জিপিইউটা বলে দিছিলাম ফিক্স যে আমার ওটাই লাগবে। আচ্ছা এছাড়া আচ্ছা আর কি লাগে? মনিটর টনিটর তো আছে, যদিও আমার আহ, যদি এখানে কেউ, অনেকে হয়তো ম্যাক ইউজার আছে, মানে ম্যাক থেকে ম্যাকের মনিটর থেকে উইন্ডোজের বা ওই ধরনের মনিটরে গেলে একটু ইয়া হয় নিজের কাছে, রাইট একটু রাইট। মানে কোনো রেস্ট্রিকশনটা আসে না আর কি ওইভাবে। তো কি এলজি চালাচ্ছি আমি, অফিসে চালাচ্ছি এলজির একটা মনিটর। এছাড়া নর্মাল সবকিছুই ইয়া। আর ওই টাদারবোর্ড এগুলো আছে, এগুলো বেশ পাওয়ারফুল, বাট আমি বলতে পারতেছি না এটা কি মাদারবোর্ড। ইভেন আমি এই কনফিগারেশন তৈরি করছি এআই দিয়ে। আমি ওই জেমিনি যখন লঞ্চ করছে, জেমিনি এআই যেটা গুগলের, এটা হ্যাঁ হচ্ছে সবচেয়ে লেটেস্ট ইনফরমেশন নিয়ে রাখে। চ্যাট আচ্ছা জিপিটি আচ্ছা যখন আসে, চ্যাট জিপিটি বলতো যে আমরা ওই 2021 সাল পর্যন্ত আপডেটেড, আমরা এরপরে কোনো ইনফরমেশন দিতে পারতেছি না। বাট জেমিনি হচ্ছে যে ও গতকাল কি হয়েছে সেটাও দিতে পারে। তা আমি ওকে জিজ্ঞেস করলাম যে আমি তো স্টেবল ডিভিশন চালাবো, তা কোন পিসি হলে আমার স্টেবল ডিভিশনে ঝামেলা হবে না, এবং আমি লিখে দিচ্ছি আমার বাজেট ইস্যু নাই, বাজেট যেটাই হোক তুমি আমাকে সাজেস্ট করো। ও তখন সুন্দর করে আমাকে একটা স্পেক দিছিল যে তুমি আচ্ছা এই পিসি নাও, এই জিপিইউ নাও। আমি সেটা ধরেই আমার আইটি কে পাঠাই দিছিলাম, পরে ওনারা অ্যানালাইসিস করে কম বেশি করে আর কি করছে। বুঝতে পারছি। জোস। আচ্ছা ভাই। অভ্যাস খারাপ হয়ে গেছে, হুম সবকিছুতেই মানে এআই এর হেল্প নেই এখন কিছু করতে গেলে। আচ্ছা, একজন প্রশ্ন করছে যে ভাই চ্যাট জিপিটি 4.0 ফ্রি কিভাবে ইউজ করা যায়? ভাই এগুলা ফ্রিতে ইউজ করা যাবে না কখনোই। ঠিক আছে। না আমি বলি, সেটা হচ্ছে যে ফ্রি ইউজ করা যাচ্ছে, যাচ্ছে বলতে এই সেন্সে ওরা একটা লিমিটেড টাইম দেয়। মানে আর দিনের একটা কত, আমি ওটা ইয়ে করি নাই, ভালোভাবে ক্যালকুলেট করি নাই। যেমন হচ্ছে যে আধা ঘন্টা বা 1 ঘন্টা ইউজ করলে করতে দেয়, তারপরে ওরা হচ্ছে যে এটাকে অফ করে দিয়ে ভার্সন 3 তে নিয়ে যায়, জিবিটি 3 তে নিয়ে যায়। তো আচ্ছা আমার মনে আচ্ছা হয় প্র্যাকটিসের জন্য এটা দেখতে পারেন আপনারা। আর চাইলে 2-3টা ইমেল দিয়ে ঢুকবেন, তাহলে তো একটু টাইমটা বাড়াইতে পারবেন। তো ওইভাবে প্র্যাকটিসটা করা যেতে পারে আই থিঙ্ক। বুঝতে পারছি। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? যদি প্রশ্ন না থাকে তাহলে আমরা ক্লোজিং করে দিব আজকে। না ভাই, কি? আরেকটা প্রশ্ন করি। আচ্ছা আচ্ছা, ভাই তো বড় ব্র্যান্ডের সাথে কাজ করতেছে, তো আমরা তো কেবল ডিজাইন শিখতেছি বা শিখছি। তো আমরা কিভাবে এরকম বড় বড় ব্র্যান্ডের সাথে কাজ করতে পারি, বা আমাদের কি কি থাকা লাগবে যোগ্যতা? বড় ব্র্যান্ডের সাথে কাজ করতে গেলে যোগ্যতা খুব টাফ কোশ্চেন আমার জন্য। কারণ মনে করেন যে কিভাবে তাদের আর কি আমরা পাবো? আমরা তো সরাসরি তো পাবো না তাদের, একটা ওয়ে নেটওয়ার্কিং তো লাগবে। নেটওয়ার্কিং ওটা তো আছে, এছাড়া তো কাজের কোয়ালিটি ওইভাবে আপডেট করতে হবে। যদি হ্যাঁ বড় বড় কোম্পানি চিন্তা করি বাংলাদেশে, সেটা হচ্ছে যে ভালো স্ট্যান্ডার্ড, মানে স্ট্যান্ডার্ড কাজ করে, টেলকো গুলা কাজ করে সবচেয়ে ভালো। বা তো ওদের স্ট্যান্ডার্ড গুলো যদি ফলো করতে পারি, বা একটু মানে ওই স্ট্যান্ডার্ডে যে আমাদের ডিজাইন কোয়ালিটি যদি নিয়ে যেতে পারি, তাহলে একটা পোর্টফোলিও দাঁড়াইলো। এবং তারপরে আমরা যদি অ্যাপ্লাই করলে, এই যে জিপিতেও তো লোক নিচ্ছিল, একটা ক্রিয়েটিভ এক্সপার্ট খুঁজতেছিল, ওই ইয়েতেই দিছে, ওদের ওয়েবসাইটে দিছে। এগুলো একটু খোঁজ নিয়েন আপনারা, মানে ওরা ওয়েবসাইটে এগুলো দেয়। এবং হচ্ছে যে ওরা যে এই বড় ব্র্যান্ড গুলো কিন্তু এভাবে না যে নেটওয়ার্কের মাধ্যমে আসে দেখে একবার নিয়ে নিল। ওদের পাবলিশ রাইট করতে হয়, অনলাইন দিতে হয়, অনেক জায়গায় করতে হয়, ইন্টারভিউ নাই।
ওইগুলোতে দেখা গেল যে কাজটা ভালো লাগলো, ওদের কিছু ইন্টারভিউ প্রসেস আছে, ওইভাবে চলে যেতে পারেন। এছাড়া তো শর্টকাট আর কিছু নাই ওইভাবে। আর ছোট ব্র্যান্ডে থেকে চ্যালেঞ্জ নিয়ে কাজ করেন, ছোট ব্র্যান্ডকে বড় করেন। আপনি যে ব্র্যান্ডে কাজ করতেছেন এটার ডিজাইন স্ট্যান্ডার্ড ওইভাবে কোয়ালিটি করেন, কোয়ালিটিফুল করেন, জি জি দেন দেখবেন যে তখন আপনার কাজটাই বলতেছে যে এই কোম্পানিতে কিভাবে আসা যায়। এটা তো ডিজাইনারদের হাতেই থাকে। জি ভাইয়া, এইভাবেই আর কি শুরু করছি। যেমন বর্তমান কিছু ছোট ছোট ব্র্যান্ড ধরতেছি। তো আপনাদের মনে করেন যে আপনাদের আইডিয়া গুলো পেলেই তো আরো ভালো কিছু করতে পারবো। কোনো সমস্যা না ভাই, যে কোনো ধরনের যদি ওইভাবে আমরা কোনো হেল্প করতে পারি সেটা তো অবশ্যই ইনশাল্লাহ করব। আপনি কি কোনো এজেন্সি রান করতেছেন নাকি? মানে না না ভাইয়া, আমি ইন্ডিভিজুয়াল মানে একা একাই কাজ করছি। আচ্ছা আচ্ছা, মানে ফ্রিল্যান্সার হিসেবে। আহ, হ্যাঁ, ফ্রিল্যান্সার হিসেবেই। মানে আগে হচ্ছিল একটা জব করতাম, বাট হচ্ছিল এখন আর কি সেই জবটা ছেড়ে দিয়ে এখন আর কি প্রজেক্ট বেস কাজ করতেছি এবং খুঁজতেছি এইভাবে কাজ। হ্যাঁ, আগান আগান, সমস্যা নেই। টিম আছে আপনার? না 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 না, আমি একাই কাজ সিঙ্গেল? করতেছি। হ্যাঁ, সিঙ্গেল। ও, করেন। হ্যাঁ, শুরুতে একাই করতে হয়, এরপরে আস্তে আস্তে team নিয়ে করতে হয়। আমরা তো চাকরিজীবী মানুষ, আমরা আসলে ওইভাবে করতে পারি না। টুকটাক ফ্রিল্যান্সিং করতাম 2012 সালের দিকে, বাট অফিসের প্রেশারের কারণে আর ডেডিকেটেড হয়ে ওঠে না। এখনো ফ্রিল্যান্সিং করি, বাট ডেডিকেটেড না। হ্যাঁ, পাশাপাশি অটোমেটিক কাজ আসলে করি, না হলে না আর কি। প্যারা নেই, তাই না? তাই না? এখন তো যদি এআই টা শিখেন, এর তো এখন অনেক অপরচুনিটি তৈরি হচ্ছে ফ্রিল্যান্সিং এ। যেমন মোস্ট ট্রেন্ডি একটা ফ্রিল্যান্সিং এর একটা ইয়ে তৈরি হয়েছে, সেটা হচ্ছে মডেল ট্রেনিং বলে। মডেল ট্রেনিংটা হচ্ছে এরকম যে আমি আপনার সাথে আপনার 15 মিনিটের ভয়েস নিলাম, রেকর্ড করে সুন্দর ক্রিস্টাল ক্লিয়ার ভয়েস নিলাম, নিয়ে ওটাকে ট্রেন করব, করে দেন হচ্ছে যে এটা ওই ক্লায়েন্টের কাছে বেচে দেবো। ওই মডেল যেটা ট্রেন করা মডেল, যেটা ও হচ্ছে যে কোনো একটা এআই রিলেটেড সফটওয়্যারে ফেলে দিয়ে ও হচ্ছে যে চাইলে টেক্সট বেস ভয়েস ওভার দিতে পারবে। ওর কোনো কিছু রেকর্ড করতে হবে না, কোনো কিছু ইয়ে করতে হবে না, এগুলো করা যায়। এছাড়া ইমেজ জেনারেশন করা যায়। আপনার 15-20টা ছবি যদি নেওয়া যায় বিভিন্ন অ্যাঙ্গেল থেকে, নিয়ে এটাকে ট্রেন করলে একটা এআই মডেল জেনারেট হয়। ওইটা দিয়া শুধু বাপ্পি কুমারকেই তৈরি করা যাবে। মানে বাপ্পি কুমার বসে আছে লেগের পরে মন খারাপ হাসতেছে সবকিছু, মানে এগুলো অনেক অপরচুনিটি তৈরি হয়েছে। এগুলো প্রম্পট দিলেই বাপ্পি কুমার আসবে। হ্যাঁ হ্যাঁ, এগুলো আরো যদি ক্রিয়েটিভ হন, বসে বসে এখন না, মানে এত অপরচুনিটি বাড়ছে। আমার হাতে সব টুল, খালি কনসেপ্টটা থাকলে হয়। যেমন আমি গান বানাতে যাচ্ছি, আমার হাতে লিরিক থাকলেই হয়। আমি একটা ভিডিও বানাতে যাচ্ছি, ঠিক আছে, একটা ভালো প্রজেক্ট পাইছি, ভিডিও বানাবো, একটা স্ক্রিপ্ট থাকলেই হয়। স্ক্রিপ্ট দিয়ে আমি হচ্ছে ই করে নিচ্ছি। মোট কথা আমাদের এখন প্রচুর ক্রিয়েটিভ হইতে হবে। কনসেপ্ট নিয়ে চিন্তা করতে হবে, ওই কামলা খাটা যাবে না সারাদিন। ওই স্ক্রিন ঠিক করবো বসে বসে, লাইট বাড়াবো লাইট কমাবো, এগুলো এখন আর আছে মানুষের, তো এগুলো কাজ না। এগুলো কাজ হচ্ছে কনসেপ্ট বিল্ড করবে, সুন্দর সুন্দর মাস্টারপিস কনসেপ্ট নিয়ে আসবে, সেটা সে এক্সিকিউশন করবে। এই যে আমি এখন যেটা করি, যে ছবি বানাচ্ছি, এটাও তো মানে দরকার নাই। বসে বসে হচ্ছে যে এমন কিছু করতে হবে যে ডিফারেন্ট কিছু, যেটা আসলে আগে সম্ভব ছিল না। আগে সম্ভব হলেও হয়তো এটা অনেক কস্টলি ছিল, যেটা এখন এআই আসছে, আমি আমার কনসেপ্টকে আমি সুন্দর করে এখন আউটপুট দিতে পারতেছি। জি ভাইয়া, রাইট। আচ্ছা, একটু আগে জাকারিয়া ভাই হাত তুলছিল। হ্যালো হ্যালো, হ্যাঁ বলেন ভাই। ভাই কথা শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি, বাট একটু লাউডলি বললে ভালো হয়। আচ্ছা আচ্ছা, বর্তমানে এডুকেশনটা কতটা প্রয়োজন আমাদের এই ফিল্ডগুলোতে? বর্তমানে তো সবাই এই ডিজিটাল ফিল্ডগুলোতে বেশি আসতেছে, এর জন্য এডুকেশনটা কেমন প্রয়োজন বা একাডেমিক হাইলি হলে বেটার হয়? জি জি, একাডেমিক এডুকেশন বলতেছেন মানে পড়াশোনা করবেন কিনা? জি 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 জি। ও আচ্ছা, পড়াশোনা করবেন না কেন? মানে এ আসছে দেখে পড়াশোনা করবেন না? এখন তো আরো বেশি পড়াশোনা করতে হবে। এটাই আপনাকে বিট করতে
হচ্ছে এআই এর সাথে। আপনি এআই কে কমান্ড দিবেন আমি কি চাই, এটা যদি পড়াশোনা না করেন আপনি তো বলতেই পারবেন না কি চান। সো এখন আরো বেশি মনোযোগী হইতে হবে এগুলোতে। প্রচুর পড়তে হবে। মনে করেন যে আপনার ভার্সিটিতে যদি পড়তে মন না চায়, টোটালি এটা আপনার পার্সোনাল ব্যাপার। বাট এমন না যে হচ্ছে আপনি পড়ালেখার থেকে দূরে থাকবেন, ঠিক আছে? আপনি যদি দিনে একটা বই না পড়েন, আপনি ওই যে ভাই যে বললো কনসেপ্ট ক্রিয়েটিং বা ক্রিয়েটিভ হওয়া আসলে পসিবল না। আপনি তখনই ক্রিয়েটিভ হইতে পারবেন যখন আপনি বই পড়বেন, ঠিক আছে? বিভিন্ন ধরনের বই। এছাড়া আসলে কনসেপ্ট আইডিয়া আসা অনেক অনেক কঠিন ব্যাপার। শুধুমাত্র ওই বড় ভাইদের ডিজাইন দেখলেই মনে করেন যে ক্রিয়েটিভ আইডিয়া আসবে না। ওই ক্ষেত্রে মনে করেন যে ওই টাইপের ডিজাইন আমরা দেখে ওই টাইপের স্টাইলই আমরা কপি করতে পারবো, কিন্তু নিজেদের কোনো স্টাইল আমরা বিল্ড করতে পারবো না। ওটার জন্য আমাদের হচ্ছে প্রচুর বই পড়তে হবে। আমরা তো ফাঁকিবাজ ছিলাম, ওইরকম পড়াশোনা করি নাই, বাট মানে এখানে গ্রাফিক আর্টস এর মনে হয় অনেকে আছে তাই না? হ্যাঁ 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 না আছে। একসাথে দুইটা কন্টিনিউ করাটা একটু কষ্টকর হয়ে যায়, এর জন্য আর কি জিজ্ঞেস করছিলাম। এখন কারো যদি ও অ্যাটেনশন থাকে বা এই যে সে এই ওই যে গতানুগতিক যে পড়ালেখাটা ওইটা ইন ফিউচার কিছু করবে না, সে এই ডিজিটাল ফিল্ডে কিছু করতে চায়, তাহলে আর কি তার কি করা উচিত বা কিভাবে আগাইতে পারে? এখন যেটা হচ্ছে যে আপনার একাডেমিক যদি বলেন পড়াশোনা, ওইটা তো না করলে আপনি তো মানে পাশ করে বেরোতে পারবেন না, এটা একটা সমস্যা। সো ওটা বাধ্য হয়ে করতে হবে। আর ওই একাডেমিক পড়াশোনার ভিতরে যেগুলো রিলেভেন্ট আপনি মনে করতেছেন যে এটা তো ভালো জিনিস, এটা তো আমার কাজে লাগবে, সেটা একটু ভালো করে পড়েন, বেশি ভালো করে পড়েন, তাহলেই তো হয়। আমরা যখন পড়ছি গ্রাফিক আর্টসে, তখন দেখা গেছে যে ওই হিসাব বিজ্ঞানও ছিল, ঠিক আছে? তো এই খুব প্যারা লাগতো যে আমরা ডিজাইন শিখতে আসছি, এখানে ইয়ে করতে আসছি, হিসাব বিজ্ঞান, তারপরে ইয়া কেমিস্ট্রি মনে হয় ছিল, হ্যাঁ কেমিস্ট্রি মনে হয় ছিল, কারেন্ট স্টুডেন্টরা বলতে পারবে। তো আমরা এগুলো চিন্তা করতাম যে এগুলো কেন দরকার, বা এগুলো তো দরকার ছিল না। বাট এখন মনে হয় যে হিসাব বিজ্ঞানটা যদি ভালো করে পড়তাম, তাহলে এখন যদি আমি বিজনেস রান করতে যাই, তাহলে এটা আমার কাজে লাগতো। মানে পড়াশোনা না, মানে আপনার এক এক জীবনে কোথাও না কোথাও কাজে লাগেই, যেটাই শেখেন। রাইট। আপনি ওই ডিজাইনের বাইরেও যদি কিছু শিখেন, দেখবেন যে আপনার লাইফে কোথাও এটা লাগতেছে। সো বাট ফোকাস হইতে হবে, আমি যেটা করতে চাই, আমি ডিজাইন লাইনে আছে, আমি ডিজাইনে পড়াশোনা বেশি করব, আদার্স যেগুলো ওগুলো আমি কম ইয়ে করব। বাট এখন সবকিছু তো ইয়ে মানে নলেজ রাখতে হয় অ্যাকচুয়ালি। আচ্ছা আচ্ছা, ভাইয়া কি গ্রাফিক্স আর্টস স্টুডেন্ট না? হ্যাঁ ভাইয়া, আমরা অনেক পুরনো আচ্ছা স্টুডেন্ট, আমরা বের হয়েছি 2012 সালে। আচ্ছা ভাইয়া, এটা কিরকম ইনস্টিটিউটটা, এখানে কি ভর্তি হওয়া যায় ডিজাইন নিয়ে যদি হ্যাঁ, ক্যারিয়ার করতে চাই আর কি? এইটা অ্যানসারে যে এখানে অনেকে আছে ওরা দেখ, আমি তো লেটেস্ট আপনি আপনি যদি মনে করেন যে ডিপ্লোমা করতে চান, আপনি ডিপ্লোমা করতে পারবেন, গ্রাজুয়েশনও করতে পারবেন, পারবেন, সবই পারবেন। না, অনেকের কাছে শুনলাম এটা আর কি অনেক ওল্ড মডেল আর কি, ভিতরে বর্তমানে যা ডিজিটাল যা আসতেছে লেটেস্ট এগুলা বলে আর কি শেখানো হয় না, আগের যে সিলেবাস আছে ওই সিলেবাস অনুসারে আর কি পড়ানো হয়। হইতে পারে। এখন আপনি যদি মানে একবারে লেটেস্ট টাইপ কিছু শিখতে হয়, তাহলে যেরকম হচ্ছে গ্রাফিক্স এন্ড আর্টস হচ্ছে অর্ধেক সরকারি অর্ধেক প্রাইভেট। মানে আপনি যদি একদম চান যে না ভাই আমি একবার আপ টু ডেট শিখবো, তাহলে আপনি শান্তমরিয়ামে জয়েন হইতে পারেন। বাট ওইটা টোটালি প্রাইভেট, এন্ড ওইখানে অনেক ভালো ভালো টিচাররা আছে, মানে অনেক ভালো ভালো ডিজাইনাররা আছে আর কি। হ্যাঁ, ওখানে গেলেও যে লেটেস্ট পাবে তা তো এরকম না। যেমন এটাই। যদি এআই নিয়ে এখনো তো কোনো ইউনিভার্সিটিতে এরকম পড়াশোনা করাচ্ছে না। না 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 এখন তো এটা লেটেস্ট টেকনোলজি, এটা তো করাচ্ছে না এখন, তো ওইটা আসলে নিজে নিজে শিখতে হয়। গ্রাফিক আর্টস ছিল একটা প্ল্যাটফর্ম, মানে এটা হচ্ছে যে কমিউনিটি, মানে আমি কখনোই এখানে পড়াশোনা করার পরে ফিল করি না যে এখান থেকে শিখতে পারি না বা করতে পারি না। ঠিক আছে, ওখানে যারা টিচাররা ওনারা তো তখন আমাদের সময় বয়স হয়ে গেছিল, আর চাইলেও আসলে লেটেস্ট জিনিস ওনারা ক্যাপচার করতে পারে না। বাট আমরা সেটাই। ওনাদের জায়গায় থাকবো কেন? আমরা তো ইয়াং জেনারেশন, আমরা যেটা শুরুতেই যেটা করছি যে কোন ভাই কাজ পারে বা কার কাজগুলো ভালো তার সাথে একটু সময় দিতাম। তখন ইন্টারনেট অত অ্যাভেলেবল ছিল না, তো
তো গিয়ে তার কাছে বসে থাকতাম, সে অফিস থেকে আসতো, তার পিসিতে বসে সিআরটি মনিটর ছিল, বসে উনি কাজ দেখাইতো যে আজকে এই কাজ করলাম, এই কাজটা এভাবে করছি, এভাবে দেখে দেখে আমরা করছি। ওই শেখার যে আগ্রহটা ওটা থাকলেই হবে, আর কিছু লাগবে না অ্যাকচুয়ালি। গ্রাফিক আর্টস থেকে আমার ফ্রেন্ড সার্কেল হয়েছে যারা বিভিন্ন জায়গায় এখন জব করতেছে, ও নেটওয়ার্কটা তৈরি হয়েছে, ওখানে পরিবেশটাই ছিল ওই রকম। আমাদের আমাদের আড্ডা হলে করে কি আড্ডার ভিতরে আসলে ডিজাইন কিছু একটা আলোচনা থাকতোই। মানে একটা ইনস্টিটিউট ভর্তি হলাম যে খালি যে টিচাররা শেখাবে তা না, ওখানে ওখানের হলও আমাদের শিখাইছে, ওখানকার হচ্ছে যে ঘাস লতা পাতাও আমাদের অনেক কিছু শিখাইছে, মানে সবকিছু মিলায়। আচ্ছা, একজন প্রশ্ন করছে যে ভাই, মেইন স্ট্রিম কোম্পানিগুলোর গ্রাফিক্স ডিজাইনারদের গ্র্যাজুয়েট হতে হয়, ওটাতে গ্র্যাজুয়েট করতে কত কষ্ট? আচ্ছা, AKM সালাউদ্দিন, দেখেন তো ভাই প্রশ্নটা বুঝেন কিনা রব ভাই। গ্রাজুয়েশন করা যাচ্ছে বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটি, যেমন শান্তা মারিয়ামের কথা বললেন, তারপরে আচ্ছা ইউডা থেকে করা যাচ্ছে। বাট কত টাকা লাগে এটা তো বলতে পারতেছি না, এক একটা ইউনিভার্সিটিতে এক এক রকম। ওটা তো শান্ত এরকম মরিয়ামে গ্র্যাজুয়েশনে মেবি 5 লাখ টাকার মতো লাগে। হইতে পারে, হয়তো গ্রাজুয়েশন শেষ করতে করতে দেখবেন আরো বেড়ে গেছে, সেমিস্টার বেড়ে ফি গেছে, হয়তো বাড়াই রাইট। দিছে। ইউডাটা ভালো, ইউডাও কিন্তু মানে ওখান থেকে অনেক ভালো ভালো ছেলে বের হচ্ছে। ইউটা অনেক ভালো। অনেক ভাই ব্রাদার আছে ইন্ডাস্ট্রিতে, বেশ ভালো ভালো জায়গায় আছে, কাজ করতেছে ওনারা। অনেক অনেক ইয়া আছে, লোকজন আছে এখানে যারা ওনাদের ডেস্ক থেকে বেরি হয় না, মানে ওনারা অনেক ভালো কাজ করে কিন্তু কোনো সেমিনারে থাকে না, কোনো কিছুতে নাই, ওনারা অত শো Right. অফ। আমরা ক্লোজিং করে দিই তাহলে। তো আর আর কারো কোনো প্রশ্ন আছে? নাই আই গেস। ওকে, থ্যাংক ইউ সো মাচ রব ভাই জয়েন করার জন্য। চেষ্টা করবেন যে আমাদের সামনের দিনগুলোতে থাকার জন্য পাশে, ঠিক আছে? ইনশাআল্লাহ ভাই, আমার খুবই ভালো লাগতেছে যে এতগুলো মানুষ মানে খুবই ইন্টারেস্টেড। আসলে অনেক সময় দেখা যায় যে আমি ইন্টারেস্টেড বাট কোনো ইনফরমেশন পাচ্ছি না বা পাচ্ছি না। এইগুলা আপনারা একটু বিভিন্ন বাইরের যে কমিউনিটি গুলো আছে এগুলো একটু ঘাটাঘাটি করবেন, নিজের আগ্রহেই করবেন। রাইট, দেখবেন যে ফ্রেন্ড সার্কেলে কে করতেছে না, আপনি একটু নিজে আগ্রহে করবেন, তাহলে দেখবেন যে অনেক কিছু নিজে শিখতে পারবেন। এখন তো ইন্টারনেটের যুগ না, মানে ইনফরমেশন তো হাতের মুঠোয়, খালি জিজ্ঞেস করতে, কোশ্চেন রেজ করতে হবে যে আমি কি চাই, সেটাই রাইট, এখন সম্ভব আর কি। সেটাই। আমি আমাকে কি বলে কোনো ইয়ে থাকলে, কোনো ইস্যু থাকলে টেক্সট করতে পারবেন ফেসবুকে। হয়তো বেশিরভাগ সময় ডিলে হয় আর কি, মানে আমি দিতে পারি না, কারণ আমি তো কাজের অনেক প্রেশারে প্রেশার থাকি, তো থাকে। সারাদিন অফিসে থাকি, আবার বাসায় আসি, আমার ফ্যামিলি আছে। তো যখন Correct. আমার ফ্রি টাইম হবে তখন আমি দেওয়ার চেষ্টা করবো আর কি। ঠিক আছে, আমিও চাই যে সবাই এআই শিখুক। এআই থেকে বাংলাদেশ কেন পিছিয়ে থাকবে? এদিকে ট্রু। ইউএস এর ফ্রিল্যান্সার থেকে শুরু করে বিভিন্ন এরা যেভাবে ইউজ করতেছে, এক চ্যাট জিপিটি দিয়ে, এটার এপিআই দিয়ে যে ধরনের নামাইতেছে, ছোট ছোট স্টার্টআপ সেটাই। বানাচ্ছে, আমরা পড়েছে ওরা ছোট ছোট স্টার্টআপ তৈরি করে ফেলতেছে, এবং এগুলো নিয়ে খুব সুন্দর করে কাজ করতেছে। আপনারা এগুলো এক্সপ্লোর করেন, দেখেন, তাহলেই হবে ওকে, ইনশাআল্লাহ। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। ওকে, তাহলে থ্যাংক ইউ আমরা সাইদ। বিদায় নিয়ে নিচ্ছি। ওয়েলকাম ভাইয়া। সবাইকে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।